ম্যাম আসসালামু আলাইকুম। ম্যাডাম আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আসসালামু আলাইকুম ম্যাম। হ্যালো। জি ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনারা? জি ম্যাম আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? Okay. So how many we are? 52. 52. Hello everyone. ইয়েস ম্যাম। শোনা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে? জি ম্যাম শোনা যাচ্ছে। ওকে। আমিও থাকতে হ্যাঁ, আমরা কি একটু ওয়েট করব? যে আরো আরো মাত্র 53 আমরা, so about 100, up to 100 we can wait some time, right? হ্যাঁ, আমরা কি 5 মিনিট ওয়েট করব or should we start right now? ম্যাম অনেকেই জয়েন করে আবার চলে গেছে। কেন? আমাদের আমাদের একটা ক্লাস। ক্লাস ছিল তাই ওটার জন্য 7টা থেকে অনেকে জয়েন ছিল। মানে 7টা থেকে আরেকটা ক্লাস চলছে নাকি? না ম্যাম, আজকে আমাদের ম্যানেজমেন্ট ইনফরমেশন ক্লাস হওয়ার কথা ছিল, ওটা মনে হয় ক্যান্সেল হয়ে গেছে। তারপরে হয়তো আপনি আসছেন। ওই স্যার একটু মিটিং এ ব্যস্ত, তো এই জন্য ম্যাম মানে ক্লাসটা ও রিশিডিউল করা হয়েছে। হ্যাঁ, এটা খুবই শর্ট নোটিসে আমাকে 7:30টার পরে আমাকে কল দিয়েছে আইসিবি থেকে। জি ম্যাম, এরপরে ম্যাম এই আমাদেরকে জন্য মেল দিছে। কিন্তু খুব আমরা তো ভালো হয়। খুবই ইম্পর্টেন্ট পড়াশোনা করব, মিস করলে তো এখন মিস করে ফেললে তো আর কিছু করার নাই, কিন্তু মিস করলে পরে এগুলা নিজে নিজে মানে স্টাডি করা সো ডিফিকাল্ট। তখন দেখবেন আর পড়তে ইচ্ছে করছে না। কিন্তু আপনি এখান থেকে কিছুটা বুঝে রাখলেন, দেন স্লাইড গুলো দেখে রাখলেন, তারপরে দেখবেন আপনার পড়াটা 60% আগায় গেছেন আপনি, তখন বাকিটা জাস্ট দেখে নিলেই হয়ে যায়। আমার ভয়েস এবং স্ক্রিন দুইটাই কি বোঝা যাচ্ছে তো আপনাদের কাছে? জি ম্যাম। আচ্ছা, কোনো সাউন্ড কি আমার এন্ড থেকে কোনো সাউন্ড আপনাদেরকে ডিস্টার্ব করতেছে? নো হ্যাঁ, ম্যাম। আচ্ছা ঠিক আছে, তো আমরা শুরু করি। কে যারা আসবেন তো আসবেন, আমরা টাইম ওয়েস্ট করার দরকার নেই, আমরা শুরু করে দিই। আমরা গত ক্লাসে যেটা পড়েছিলাম, গত ক্লাসে আমরা আপ টু 60 পর্যন্ত পড়েছিলাম। আমরা কিন্তু সেকেন্ড স্কেডিউল অলরেডি দেখেছি, এটা শেয়ার করা হয়ে গেছে আপনাদের সাথে, তাই না? কালেকশন অফ সাপ্লিমেন্টারি ডিউটি। সাপ্লিমেন্টারি ডিউটিটা কিভাবে কখন কালেকশন হবে? সাপ্লাইয়ের উপরে। কিসের উপরে? সাপ্লাইয়ের উপরে। কালেকশন অফ সাপ্লিমেন্টারি ডিউটি অন ইম্পোর্ট কিন্তু আমরা অলরেডি দেখেছিলাম। সো এখানে আমরা পোর্টে কি কি পেমেন্ট করতে হয় টোটাল, এগুলো আমরা দেখেছি, একটা ম্যাথ প্র্যাকটিস করেছি। তো এখন আমরা সাপ্লাই করব, এই ক্ষেত্রে কালেকশন অফ সাপ্লিমেন্টারি ডিউটি অন সাপ্লাইজ। তো এইটা আমরা গত ক্লাসে দেখেছি। এখান থেকে আমি কিছু না বলে আমরা 61-এ চলে যাব। 61 হচ্ছে প্রিজিউম। হ্যাঁ, প্রিজিউমটা একটা সিনোনিম আমি দিয়েছি এখানে, দেখেন দেখেন এখানে দেখা যাচ্ছে অ্যাজিউম। Supply of goods subject to supplementary duty. Supply of goods subject to supplementary duty. আচ্ছা, কেউ যদি if a person manufactures goods যেটা subject to supplementary duty এবং fails at the time of audit to provide proper এবং specific accounts
about the quantity of goods. আচ্ছা, এখন কথা হচ্ছে যখন কেউ সাপ্লিমেন্টারি ডিউটির অধীনে অর্থাৎ দ্বিতীয় তফসিলে বর্ণনাকৃত যে প্রোডাক্ট এবং কি বলে গুডস এবং সার্ভিসেস গুলো আছে, এইগুলো যদি গুডস যেগুলো আছে এইগুলো যদি ম্যানুফ্যাকচার করে এবং সাপ্লাই করে এবং সে যদি ফেল করে জানাইতে অডিটের সময়, কখন? যখন অডিট আসে, আপনারা শুনে থাকবেন এনবিআর থেকে কিন্তু এটাকে বলা হয় ভ্যাট অডিট হয়ে থাকে কিন্তু অনেক সময়। হ্যাঁ, সো ওই অডিটের সময় কি করছে, সে ফেল করছে at the time of audit to provide করতে বা জানাতে প্রপার এবং স্পেসিফিক অ্যাকাউন্ট about the quantity of goods, মানে স্পেসিফিক্যালি যদি তারা ইনফরমেশন দিতে না পারে ডিউরিং দ্য টাইম অফ ভ্যাট অডিট, তাহলে দেখবেন যে এইখানে কি হবে, সাপ্লাই মেড বাই হিম, সে কতগুলো গুড সাপ্লাই করেছে, যেটা সাপ্লিমেন্টারির অধীনে সে উৎপাদন করেছে, এসডির অধীনে উৎপাদন করেছে। যদি এটা সম্ভব না হয় তার পক্ষে কোনোভাবে জানানো, তাহলে ইট শ্যাল বি ডিটারমাইন্ড অন দ্য বেসিস অফ ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট declared by such person এবং সাপ্লাই হ্যাজ বিন মেড ইন ফেয়ার মার্কেট প্রাইস ধরে নেওয়া হবে। এখানে ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট এটাকে বলা হয় উপকরণ উৎপাদ সহগ, উপকরণ উৎপাদ সহগ। এইটা হলো মূসক 4.3। এইটার একটা নমুনা আজকে আমরা দেখবো ইনশাআল্লাহ। হ্যাঁ, সো এইটা হচ্ছে উৎপাদনের মানে এটাকে সিম্পল ভাবে বাংলাটা শুনলে এক্স্যাক্টলি খুব একটা বোঝা যায় না, কিন্তু এটাকে বলা হয় সহজ ভাষায় প্রাইস ডিক্লারেশন। এটাকে বলা হয় সহজ ভাষায় প্রাইস ডিক্লারেশন 4.3, প্রাইস ডিক্লারেশন ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট। হ্যাঁ, এটা হলো আমাদের লতে লেখা, আর সংক্ষেপে এটাকে প্রাইস ডিক্লারেশন বলে, প্রাইস ডিক্লারেশন বলা হয়ে থাকে। হ্যাঁ, সো এবং এটাকে ফেয়ার মার্কেট প্রাইস। তো এইখানে কোশ্চেনটা হলো আমরা এই সেকশন 61 থেকে কি জানতে পারি আপনি যদি ভ্যাট অডিট হচ্ছে, আপনি যদি মানে কোয়ান্টিটি অফ গুডস যদি আপনি জানাইতে সক্ষম না হন, এটা প্রপার এবং স্পেসিফিক অ্যাকাউন্ট যদি হিসাব যদি ভ্যাট অডিটের সময় আপনি দিতে না পারেন, তখন কিন্তু আপনাকে ধরে নিবে কিসের বেসিসে, ওই যে প্রাইস ডিক্লারেশন করা হয়েছে তার বেসিসে ধরে নেওয়া হবে, এবং সাপ্লাইটা করা হয়েছে আপনার ফেয়ার মার্কেট প্রাইসে, এটা ধরে নেওয়া হবে। মোট কথা হচ্ছে 4.3 থেকে কোয়ান্টিটিটা নিবে এবং এটা ফেয়ার মার্কেট, এটা প্রাইস ধরে তারা এটা মানে হিসাবটা করে নিবে। আচ্ছা, এরপরে নাম্বার 2, এটা তো গেল। যদি such goods are destroyed by fire বা ন্যাচারাল ডিজাস্টার, এই ক্ষেত্রে কি করবে, অ্যাপ্লাই করবে কার কাছে? কমিশনার। আমি আপনাদেরকে আগেও বলেছি সি মিনস কমিশনার। হ্যাঁ, সি মিনস কমিশনার। হ্যাঁ, অ্যাপ্লাই করবে কার কাছে? কমিশনারের কাছে। হ্যাঁ, তারপরে সাপ্লিমেন্টারি ডিউটি শ্যাল নট বি পেড অন কনসিডারেশন, অর্থাৎ আমরা যখন এমন কোনো দুর্ঘটনা ঘটলো যে আমি তফসিল 2 তে বর্ণিত যে প্রোডাক্ট আছে, যে গুডস গুলা আছে, আমি তা থেকে একটা উৎপাদন করি এবং সেল করি, দ্যাট ইজ সাপ্লাই করি, এইটার আমি কি করতে পারছি না, আমি প্রপার হিসাব দিতে পারছি না যে আমার উৎপাদন কত হয়েছিল, ফেয়ার মার্কেট প্রাইসটা এটা এই ক্ষেত্রে ধরে নিবে এবং প্রাইস ডিক্লারেশন যেটাতে আমরা দিয়েছিলাম 4.3, সেই হিসাব থেকে তারা এটা ধরে নেবে। কে? এনবিআর। কখন? যেহেতু আমি ভ্যাট অডিটের সময় দিতে পারিনি। আচ্ছা, এখন এইটার কারণ যদি এমন হয় যে আমি দিতে পারিনি ডিউ টু কোনো ন্যাচারাল ডিজাস্টারের কারণে, কোনো অ্যাক্সিডেন্টের কারণে, যে আগুন টাগুন লেগে পুড়ে গিয়েছে, এই ধরনের কোনো ঘটনা ঘটলে তখন আমাকে কি করতে হবে? কমিশনারকে আমি অ্যাপ্লাই করব, এবং কমিশনার যদি এটা কনসিডার করে সেই ক্ষেত্রে আমাকে সাপ্লিমেন্টারি ডিউটি শ্যাল নট বি পে, পরিশোধ করতে হবে না। এটা হচ্ছে কথা। তো মেইন বিষয়টা হচ্ছে একেবারে যে মানে লাইনটা, এটা থেকে আমরা 4.3 থেকে এটার ইনফরমেশনটা এনবিআর এর অফিসার যিনি ভ্যাট অডিট করছেন তিনি অ্যাকাউন্টটা হিসাবটা জেনে নেবেন, 4.3 থেকে ফেয়ার মার্কেট ধরে নেবেন।
ফেয়ার মার্কেট প্রাইসটা, প্রাইস ধরে নেবেন কিসের বেসিসে? ফেয়ার মার্কেট প্রাইস, ঠিক আছে? আর যখন এই ঘটনা আপনাকে যদি কোশ্চেন করা হয় আপনার 61-এ আপনি প্রপার বা স্পেসিফিক অ্যামাউন্ট বা অ্যাকাউন্টস আপনি দিতে পারছেন না, তখন আপনার এই ক্ষেত্রে কিভাবে এটা এনবিআর জানবে বা কিভাবে এটা এনবিআর ধরে নিবে এটার কোয়ান্টিটির ব্যাপারে? তখন আপনাকে বলতে হবে 4.3 এবং ফেয়ার মার্কেট প্রাইস, ঠিক আছে? আর যদি এমন বলে যে 61 অনুযায়ী যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে আপনার ওই পণ্যগুলোর ক্ষেত্রে, ওই গুডস গুলার ক্ষেত্রে, তখন কি করবেন আপনি? তখন আপনার কি করণীয় আছে? এখন আপনি উৎপাদন করেছেন যেটা দ্বিতীয় তফসিলের অধীনে আপনার কোনো গুডস, তা সেইটা আবার আপনার ফায়ার হয়ে গেল অথবা কোনো ন্যাচারাল ডিজাস্টার হলো, বন্যা তো আমাদের দেশে প্রায়ই ঘটে থাকে। রিসেন্টলি যে বন্যাটা গেল, অনেক মানুষের অনেক কিছু নষ্ট হয়ে গিয়েছে, যেটা তারা মানে সরানোরও সুযোগ পায়নি, সময়ও পায়নি, তাই না? তো এরকম ক্ষেত্রে এখন আপনি পণ্য উৎপাদনও করেছেন, আবার খরচ করে আবার আপনার লসও হয়ে গিয়েছে, এইবার আপনি কি আবার এসডি পরিশোধ করবেন এনবিআর কে? এটা কি সম্ভব? সম্ভব নয়। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? কমিশনারকে অ্যাপ্লাই করবেন গ্রাউন্ডটা জানিয়ে যে এই সমস্যা হয়েছে। এটা তো সবাই জানে বাংলাদেশে যে এই রিসেন্ট যে বন্যাটা হলো। সো এইরকম ক্ষেত্রে, অথবা আগুন লেগে আপনার পুড়ে গোডাউন পুড়ে গেল বা কারখানা পুড়ে গেল, তো আপনি কি করবেন? অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করলে এটা কমিশনার কনসিডার করবে, তখন আপনাকে এসডি পরিশোধ করতে হবে না। দ্যাটস ইট। এটা হচ্ছে 61। আপনারা বুঝতে পেরেছেন তো? ইয়েস ম্যাম। এবার আসেন এসডি, ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট ফর এসডি। এসডির জন্য আপনি ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিবেন। আচ্ছা, এনি পারসন ইম্পোর্টিং এ গুড সাবজেক্ট টু এসডি, কোনো একজন ব্যক্তি যিনি এসডির অধীনে কোনো পণ্য আমদানি করছে, এসডির অধীনে কোনো পণ্য আমদানি করতেছে, তা আমদানি করার সময় কি কি পরিশোধ করতে হয়? 6টা জিনিস ম্যাম। সিডিআরডি, এসডি, ব্যাট, এটি। হ্যাঁ, তো আমি তো তখন এসডি পরিশোধ করছি। মে মেক এ ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, অর্থাৎ ওই যে আপনার মে মেক এ ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট অফ দ্য এসডি পেড বাই হিম অন দ্য ইম্পোর্ট, অর্থাৎ ইম্পোর্টের সময় যে এসডি পরিশোধ করা হয়েছিল, তো ওই যে পরিশোধ করেছিলেন পোর্টে, সেটার জন্য আপনি এখন ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিবেন। আমরা তো এগুলো অলরেডি বুঝে গেছি ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট কি। If the goods are in compliance with the condition of a drawback of duties under Customs Act, অর্থাৎ ডিউটি ড্রব্যাক নেওয়ার যে কন্ডিশন গুলো আছে কাস্টমস অ্যাক্ট অনুযায়ী, সেইগুলোর কমপ্লায়েন্সে যদি আপনি থেকে থাকেন, তাহলে আপনি ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নিতে পারবেন। কিসের জন্য? এসডির জন্য। সাপ্লিমেন্টারি ডিউটির জন্য আপনি কি করতে পারবেন? ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নিতে পারবেন, যেটা আপনি পোর্টে দিয়ে এসেছিলেন। এটা এখানে 62-তে বলা আছে। আমরা কিন্তু এই চ্যাপ্টারটা মোটামুটি শেষ করে ফেলেছি। আসেন এখন টার্ন ওভার ট্যাক্স। টার্ন ওভার ট্যাক্স, টার্ন ওভার ট্যাক্স, টিওটি। আমরা জানি টার্ন ওভার ট্যাক্স কে পরিশোধ করে? এনলিস্টমেন্ট পারসন। আলহামদুলিল্লাহ, অনেকেই আমরা ক্লাসে সিরিয়াস আছি, পড়াশোনাও করছি। খুবই ভালো কথা, ইনশাল্লাহ পাশ করে যাবেন। ইম্পোজিশন অফ টার্নওভার ট্যাক্স 63 অনুযায়ী কিভাবে হয়? বলছে এভরি পারসন এনলিস্টেড অর রিকোয়ার্ড টু বি এনলিস্টেড, এভরি পারসন এনলিস্টেড অথবা রিকোয়ার্ড টু বি এনলিস্টেড শ্যাল পে টার্নওভার ট্যাক্স এট দ্য রেট অফ 4%, পরিশোধ করবে টার্নওভার ট্যাক্স 4% রেটে অন দ্য টার্নওভার অফ ইটস ইকোনমিক অ্যাক্টিভিটিস। আচ্ছা, টার্নওভারের আমাদের ইয়েটা কি ছিল বলেন তো? কত থেকে কত হলে আমরা কি করব? টার্নওভার এনলিস্টেড হব, মনে আছে তো? 50 লক্ষ থেকে 3 কোটি টাকার মধ্যে। হ্যাঁ,
আলহামদুলিল্লাহ, অনেকেই সিরিয়াস পড়াশোনা করছেন। তো আমি যদি এনলিস্টেড পারসন হই, আমি এনলিস্টমেন্ট নিব, তাই না? এবং এখানে কি হয়, আপনার ইয়েটা কি, রিটার্নটা কিভাবে সাবমিট করতে হয়, পিরিয়ডটা কত দিনের বলেন তো দেখি। নেক্সট মান্থের 15 তারিখ। হুম, কিন্তু এটা কি বেসিসে? এটা কি মান্থলি বেসিস, কোয়ার্টার বেসিস? এত ইম্পর্টেন্ট জিনিস কেন ভুলে গেলাম, খুবই কমন এবং ইম্পর্টেন্ট। এনলিস্টেড পারসন ইয়ারলি কোয়ার্টার বেসিস। বেসিসে, কোয়ার্টার আচ্ছা, বেসিসে, কোয়ার্টার, হ্যাঁ। হ্যাঁ কোয়ার্টার বেসিস। এবং এটা কোথা থেকে হিসাব হবে? জানুয়ারি থেকে। আপনি কিন্তু আবার কখনোই ভুল করে বলতে পারবেন না 3 মাস মানেই তো কোয়ার্টার। এখন আপনি কিন্তু বলতে পারবেন না যে আমি ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এক কোয়ার্টার ধরবো, নো, হবে না। আইন বলে দিয়েছে আপনাকে জানুয়ারি থেকে আপনি হিসাব করবেন, ব্যাস। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ একটা কোয়ার্টার। এরপরে কোয়ার্টার শেষ হবে পরবর্তী মাসে। মোট কথা কোয়ার্টার শেষ হলে 15th অফ দ্য ফলোইং মান্থ হচ্ছে আপনার কি, রিটার্ন সাবমিশনের ডেডলাইন। আর রিটার্ন সাবমিট করার আগে কি করবেন, আপনি এটা পরিশোধ করবেন। এই কথাটাই বলা আছে সাবসেকশন 2-তে। ইট শ্যাল বি পেইড, দ্যাট ইজ টার্নওভার ট্যাক্স পরিশোধ করা হবে বিফোর ফাইলিং দ্য রিটার্ন। ঠিক আছে? আচ্ছা, ভ্যাট অথবা টিটি পেইড অন দ্য ইনপোর্ট পারচেজ বাই দ্য ইনপোর্ট, মনে আছে? ইনপোর্ট আমদানি নয়, ইনপোর্ট কাঁচামাল। Purchased by the enlisted person cannot be taken credit অথবা decreasing adjustment. Very important thing এবং আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার। আমরা কিন্তু যখন জিরো রেটেড পড়েছিলাম, আমরা ওই জায়গাগুলোতে যখন 21 তার আগে, সেকশন 21, 22, 23, 24 ছিল জিরো রেটেড, তার আগে যখন পড়াশোনা করেছি আমরা কিন্তু ইনপুটটা আমার মনে হয় 2 বার পড়ানো হয়েছে ক্লাসে। ইনপুট এত গুরুত্বপূর্ণ একটা আপনার ডেফিনেশন, যেটা বুঝতে হবে, আচ্ছা, এবং মনে রাখতে হবে। এখন কথা হচ্ছে, আমরা কিন্তু বলেছিলাম একটা জায়গায় যে কেউ যদি আপনার হয় যে আমি 3 কোটির মধ্যে আমার সেলস, হ্যাঁ, তো আমি আনলিস্টেড হব, খুবই স্বাভাবিক। কিন্তু কেউ যদি চায়, সে কিন্তু কি স্ট্যান্ডার্ড রেটে ভ্যাট দিতে পারে। স্ট্যান্ডার্ড রেট কত? 15%। এখন কথা হচ্ছে, আমি 4% না দিয়ে 15% কেন দিব? নিশ্চয়ই কোনো সুবিধা আছে, রিবেট পাওয়া কোনো যাবে না, কারণ আছে? বলেন তো, এই ইম্পর্টেন্ট বিষয়টা ট্যাক্স, কারোর মনে আছে কেন আমি 15%-এ দিব? কারণ ট্যাক্স রিবেট পাওয়া যাবে। হ্যাঁ, এই যে দেখেন, ওই কথাটাই এখানে বলা আছে। আপনি যদি ইনপোর্টের উপরে আপনি যখন ভ্যাট বা টিটি পেইড অন ইনপোর্ট পারচেজ বাই দ্য এনলিস্টেড পারসন, আপনি এইটা ড্রব্যাক, আপনি কিন্তু এটা ক্রেডিট বা ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নিতে পারবেন না যখন আপনি 4% পরিশোধ করবেন। এই যে এই 4%, ঠিক আছে? তো এই সুবিধাটা যেহেতু নেওয়া যায় না, তখন করে কি মানুষ, ঠিক আছে তাহলে আমি 15%-এই পরিশোধ করব, তখন আপনি এই সুবিধাটা নিতে পারবেন। ঠিক আছে? এই হলো আমাদের এই স্লাইডটা শেষ এখানেই, আপ টু 63 পর্যন্ত আমি এই স্লাইডটা আপনাদেরকে দিয়ে দিয়েছি। হ্যাঁ, তো আজকে আমরা আরেকটা স্লাইড পড়বো, সেটা হচ্ছে 60। এখানে হলো চ্যাপ্টার 9, ফাইলিং অফ রিটার্ন, এবং এটার অ্যামেন্ডমেন্টস, যেটা 64 থেকে 67 পর্যন্ত আপনার কি, হ্যাঁ, সেকশন গুলো রয়েছে। এরপরে ক্যারি ফরওয়ার্ড এবং রিফান্ড, আমরা জানি না কতটুকু শেষ করতে পারবো, তবে আমরা চেষ্টা করব। ঠিক আছে? সো এই হলো আজকের চ্যাপ্টার 9, 10। আমরা কিন্তু ভ্যাটের প্রায় শেষের দিকে চলে যাচ্ছি। হ্যাঁ, কতগুলো সেকশন আছে ভ্যাটে বলেন তো? 139টা। হুম, 139টা। হ্যাঁ। তো আমরা কতগুলো আজকে যদি 72 পর্যন্ত পড়ে ফেলি, তাহলে আর তাহলে কি খুব বেশি থাকে? এবং আমাদের কিন্তু আজকে আজকে ক্লাস নিয়ে আজকে কিন্তু আমাদের অলরেডি 11টা ক্লাস হয়ে যাবে। সো আমরা কিন্তু, আপনারা যারা মিস করছেন, হ্যাঁ, মানে খুবই ইম্পর্টেন্ট জিনিস, আমরা কিন্তু ভ্যাটের প্রায় শেষের দিকে চলে আসতেছি। চলেন তাহলে আমি এটা আপনাদেরকে আগে আপনাদের চ্যাট বক্সে তুলে দিয়ে নেই।
আর আপনারা কিন্তু অবশ্যই খেয়াল করবেন আমার এই যে আমি যে স্লাইড গুলো তৈরি করেছি করার পরে এক্স্যাক্টলি এগুলো আর ফাইন টিউন করার সুযোগ হয় নাই আমার। হ্যাঁ, তো এগুলো কোথাও কোথাও স্পেলিং মিস্টেক আছে, আপনারা এটা একটু বুঝে নিবেন। শুনতে পেয়েছেন আমার কথা? জি ম্যাম, বুঝতে পেরেছি। আচ্ছা, আমার দিক থেকে কোনো সাউন্ড যাচ্ছে? না ম্যাম। আচ্ছা, ফাইন। তো আপনারা স্লাইডটা পেয়েছেন কিনা একটু দেখে নেন। হ্যাঁ, পেয়েছেন? একটু দেখেন ডাউনলোড হয় কিনা। ডাউনলোড হয়েছে ম্যাম। স্লাইড গুলো আপনারা কি কাজে লাগাচ্ছেন? হ্যাঁ ম্যাম, এখান থেকেই বেশ খানিকটা পড়া হচ্ছে, বই থেকে তো হ্যাঁ, আপনার স্লাইড গুলোই পড়া হচ্ছে, কিন্তু বই থেকে পড়া হচ্ছে না তেমন। আহ, আমি অ্যাপ্রিসিয়েট করছি যে আপনার 60 to 70% কভার হয়ে যাবে, বাট আর একটু, কারণ মনে রাখবেন আপনারা স্লাইড তো হলো প্রিপেয়ার করে কিসের কিসের জন্য, প্রেজেন্টেশন। তো এখানে কিন্তু ইন ডিটেইল সবকিছু দেওয়া সম্ভব হয় না, তাই না? তো তারপরেও যেহেতু আপনারা এইটা আহ, মানে প্রথমে শেষ করেছেন, এরপরে কিন্তু আপনার একটা বইও লাগবে প্লিজ। হ্যাঁ, শুধু এটার উপরে আপনারা রিলাই করেন না। তবে একটা কথা আছে না, মানে নাই মামার চেয়ে কানা মামা ভালো। মানে আমি যদি একেবারে পড়াশোনা না করার সুযোগ পাই, অ্যাটলিস্ট এইটুকু পড়ে রাখলাম, তাহলে আমার 60% শেষ হয়ে গেল। এবং বেসিক যে আন্ডারস্ট্যান্ডিংটা আছে ওটা যদি হয়ে যায়, এরপরে বাকিটুকু আপনি কভার করে একটু সময় পেলে কভার করে নিবেন। হ্যাঁ, আর কভার করে নিলে দেখবেন আপনার পরীক্ষা ইনশাল্লাহ পাস চলে আসবে। আসেন আমরা দেখে নেই আমরা কি পড়বো এখন। দেখেন, ফাইলিং অফ রিটার্ন এবং অ্যামেন্ডমেন্ট। রিটার্ন, আজকে আমরা রিটার্ন জমা দিব। রিটার্নটা কিভাবে, রিটার্ন রিলেটেড সেকশন গুলো 64 থেকে 67 আছে, এখানে আমরা রিটার্নটা ফাইল করব প্রথম কথা। এরপরে ধরুন রিটার্ন ফাইল করার পরে আমাদের যদি কোনো ভুল ভ্রান্তি থাকে, তাহলে আমরা কি করব? তাহলে আমরা এটাকে সংশোধন করব, অ্যামেন্ডমেন্ট করব। আচ্ছা, এরপর আমি রিটার্ন 15 তারিখে জমা দেওয়ার কথা, আমি জমা দিতে পারি নাই বা কোনো কারণে পারছি না। তো এইটার ব্যাপারে কি করা যায়, এটা আমি এনবিআর কমিশনারকে অ্যাপ্লাই করব। মানে এই রিলেটেড, আমি দেরি হয়েছে, রিটার্ন অন টাইমে জমা দিতে পারলাম, ওকে পারলাম, এরপরে পারলাম না, ওকে দেন কি করব, এরপরে আমার রিটার্ন জমা দিয়েছিলাম অন টাইমে বাট ভুল ছিল, তাহলে কি করব, ইত্যাদি রিলেটেড সেকশন গুলো চ্যাপ্টার 9। ঠিক আছে, তো চ্যাপ্টার 9টা আমরা আগে শেষ করি, ঠিক আছে? তারপরে চ্যাপ্টার 10-এ ক্যারি ফরওয়ার্ড এবং রিফান্ডে যাব। আসেন আমরা প্রথমে রিটার্নটা ফাইল করে নেই, রিটার্নটা জমা দিয়ে নেই। এটা কিন্তু রুল 47 সহ পড়তে হবে। ফাইলিং অফ রিটার্ন, এভরি রেজিস্টার্ড এবং এনলিস্টেড পারসন, এভরি রেজিস্টার্ড এবং এনলিস্টেড পারসন শ্যাল ফাইল দ্য রিটার্ন। Every registered এবং enlisted person shall file the return for each tax period within a period not exceeding 15 days after such tax period expire. এটা ভেরি কমন কথা, আমরা কিন্তু এটা জানি। সিম্পল কথা হচ্ছে ওই যে 15 তারিখের মধ্যে রিটার্ন জমা দেওয়ার কথা, সেটা আমরা দিব এভরি রেজিস্টার্ড এবং এনলিস্টেড পারসন যখন তার কি পিরিয়ডটা শেষ হবে। ঠিক আছে, রেজিস্টার্ড এবং এনলিস্টেড পারসন শ্যাল ফাইল করবে রিটার্ন ফর ইচ ট্যাক্স পিরিয়ড। ইচ ট্যাক্স পিরিয়ড, আমি একটা মিনিট সময় নিচ্ছি, 1 মিনিট না, 5 সেকেন্ড। হ্যাঁ, এভরি রেজিস্টার্ড এবং এনলিস্টেড পারসন ফাইল করবে রিটার্ন ফর ইচ ট্যাক্স পিরিয়ড। হ্যাঁ, গেল এটা 15 তারিখের মধ্যে আমরা ফাইল রিটার্ন জমা দিব। হ্যাঁ, আচ্ছা এখন কথা হচ্ছে রিটার্নটা কি জিনিস। রিটার্ন হচ্ছে আমি যে সারা মাস ধরে আমি একজন রেজিস্টার্ড পারসন অথবা এনলিস্টেড পারসন,
আমি আমার ট্যাক্স পিরিয়ড যদি 3 মাস হয় ওকে আমি এনলিস্টেড পারসন, যদি 1 মাস হয় আমি রেজিস্টার্ড পারসন। আমি 1 মাসে আমি যতটুকু হিসাব কিতাব করে আমি যতটুকু পরিমাণে আমার ভ্যাট দিতে হবে গভর্নমেন্টকে, সেই পরিমাণে ভ্যাটটা আমি জমা দিব এবং এটা হিসাব কিতাব করব কোথায়? রিটার্নে। রিটার্ন কি? এটা হচ্ছে মূসক 9.1। আমরা কিন্তু 10টা মূসক পড়েছিলাম, তাই না? তার মধ্যে 9.1 হচ্ছে রিটার্ন, ওইখানে এটা ছিল না। আমরা আস্তে আস্তে আরো কিছু মূসকের নাম বা জানতে পারবো। মূসক 9.1-এ আমরা রিটার্ন জমা দিব যদি আমি রেজিস্টার্ড পারসন হই। আচ্ছা, এরপরে আমি যদি আনলিস্টেড পারসন হই, দ্যাট ইজ আমি যদি টার্ন ওভার ট্যাক্স পরিশোধ করে থাকি, তাহলে আমাকে মূসক 9.2 ব্যবহার করতে হবে। সো রেজিস্টার্ড পারসনের জন্য মূসক 9.1। একটু সবাই বলেন। রেজিস্টার্ড পারসনের জন্য মূসক 9.1, এনলিস্টেড পারসনের জন্য মূসক 9.2। আর জমা দিব 15 days after the such tax period expire। মোট কথা ট্যাক্স পিরিয়ড যার যেটা হোক এক্সপায়ার করার 15 দিনের মধ্যে আমরা এটা জমা দিব। দ্যাটস ইট। এটা হলো মূসক 9.1 এবং 9.2। যদি আমি রেজিস্টার্ড হই 9.1, আমি যদি আনলিস্টেড হই 9.2 ফলো করব। দ্যাটস ইট। সো এইটা গেল সেকশন 64, ফাইলিং অফ নরমালি রিটার্ন জমা দেওয়া। এরপরে আসেন, কিছু রুলস আছে এখানে ইম্পর্টেন্ট, আমরা এগুলা পড়ে নেই। আসেন, সাইন্ড এবং ভেরিফাইড অফ দ্য রিটার্ন। রিটার্নটা কে সাইন করবে, কে ভেরিফাই করবে, এটা রুল 47 অনুযায়ী। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করব ক্লাস থেকেই মনে রাখতে, বুঝে মনে রাখতে, তাই না? একটু দরজাটা চাপায় দেয়। অ্যাকসেপ্ট সাবমিশন থ্রু অনলাইন, তার মানে অনলাইনে সাবমিশন না করলে শ্যাল বি সাইন্ড এবং ভেরিফাইড। যখন আপনি হার্ড কপি জমা দিবেন তখন এটা সাইন করতে হবে, ভেরিফাই করতে হবে বাই দ্য ফলোইং পারসন। কে কে? আচ্ছা, রেজিস্টার্ড অথবা আনলিস্টেড পারসন নিজে, অর্থাৎ আমি রেজিস্টার্ড হলে আমাকেই সাইন করতে হবে, ভেরিফাই করতে হবে। আমি আনলিস্টেড পারসন হলে আমি নিজেই এটা করতে হবে। এখন কথা হচ্ছে, যদি আপনি রেজিস্টার্ড আনলিস্টেড পারসন বাংলাদেশে না থাকেন, ইফ দ্য সেড পারসন নট প্রেজেন্ট ইন বাংলাদেশ or for some other reason it is not possible to him to sign the return, অথবা কোনো কারণে আমি বাংলাদেশে উপস্থিত নেই অথবা অন্য কোনো কারণে আমার পক্ষে এটা সাইন করা বা ভেরিফাই করা সম্ভব হচ্ছে না, তাহলে অথরাইজড পারসন করবেন। আচ্ছা, অথরাইজড পারসনটাকে পাওয়ার অফ অ্যাটর্নি যাকে দেওয়া হবে, অথরাইজড পারসন এটা করবে যাকে পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া আছে বা দেওয়া হবে। আচ্ছা, এরপরে ভ্যাট কনসালটেন্ট হু হ্যাজ বিন প্রপারলি অথরাইজড বাই দ্য রেজিস্টার্ড অথবা আনলিস্টেড পারসন। ভ্যাট কনসালটেন্ট হু হ্যাজ বিন প্রপারলি অথরাইজড। আপনার যদি ভ্যাট কনসালটেন্ট আপনি নিয়োগ করে থাকেন তাহলে তিনি এই কাজটা করবেন। এরপরে ইন কেস অফ নন রেসিডেন্ট, যদি আপনি নন রেসিডেন্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার এজেন্ট, আমরা কিন্তু এজেন্ট নিয়োগ করা পড়েছিলাম, মনে আছে সেকশনটা? হ্যাঁ, মনে আছে? কে ভ্যাট এজেন্ট নিয়োগ করতে পারে? আমরা কি কন্ট্রাক্ট অ্যাক্ট পড়ে ফেলেছি? কন্ট্রাক্ট অ্যাক্ট ল ম্যাম, ক্লাসে? ল ক্লাস তো হয় নাই ম্যাম আমাদের। ল ক্লাস এখনো হয় নাই, মানে আপনাদের কি ওই যে কোম্পানিজ অ্যাক্ট, তারপরে পার্টনারশিপ, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট, তারপরে কন্ট্রাক্ট অ্যাক্ট, এই 4টা আইন মিলে একটা সাবজেক্ট, এই ক্লাসটা কি হয় নাই? এখনো শুরুই হয় নাই? না ম্যাম। না ম্যাম, ল বিজনেস ল যে সাবজেক্টটা আছে ওটার ক্লাস হয় নাই এখনো।
ও আচ্ছা, তো আপনারা ওইখানে দেখবেন যে যখন কন্ট্রাক্ট অ্যাক্ট পড়বেন, কন্ট্রাক্ট অ্যাক্ট শেষ হয়ে গিয়ে পরে ওখানে এজেন্ট আছে, প্রিন্সিপাল এবং এজেন্ট। হ্যাঁ, যে প্রিন্সিপাল এবং এজেন্ট এইখানে ওই ওই আইনের অধীনে এখানে একজন প্রিন্সিপাল হবেন এবং সে একজন এজেন্ট নিয়োগ করবেন। তা এখন নন রেসিডেন্ট তিনি প্রিন্সিপাল হিসাবে ভ্যাটের জন্য একজন এজেন্ট নিয়োগ করে রাখবেন। সেই এজেন্ট কি করবে, তার রিটার্নটা কি করবে, সাইন করবে, ভেরিফাই করবে, সাবমিট করবে, এই কথাটাই এখানে বলা আছে। তা আপনাকে যদি জিজ্ঞেস করা হয় একজন নন রেসিডেন্ট এর ভ্যাট রিটার্ন কে সাইন করবে এবং ভেরিফাই করবে, আপনাকে বলতে হবে এজেন্ট। আপনাকে বলা হলো যে আপনি একজন রেজিস্টার্ড পারসন বা মিস্টার এক্স একজন রেজিস্টার্ড পারসন, কিন্তু উনি বাংলাদেশে প্রেজেন্ট নাই, বাংলাদেশে অ্যাবসেন্ট আছে, তাহলে ওনার রিটার্ন কে জমা দিবে? এভাবে ভালো লাগে না? দেড় মেনু ডাকলে কেমন লাগে? নামাজ পড়তে পারবা? বুঝতে পারবা? আমি আর কই আব্বাই আমিও তো কই ঘরে ঢুকে কেমন জানি লাগে। কেউ একজন সাউন্ড গুলো কন্ট্রোল করেন। বাই অথরাইজড পারসন, হ্যাঁ, রেজিস্টার্ড অথবা এনলিস্টেড পারসন, হ্যাঁ, রেজিস্টার্ড অথবা এনলিস্টেড পারসন বাই অথরাইজড পারসন, যাকে পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া আছে, যাকে পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া আছে বাংলাদেশে যদি অনুপস্থিত থাকে, অথবা ভ্যাট কনসালটেন্ট, অথবা যিনি নন রেসিডেন্ট তার ভ্যাট এজেন্ট কি করবে, রিটার্ন সাইন করবে, ভেরিফাই করবে এবং এটা সাবমিট করবে। ঠিক আছে, দ্যাটস ইট, রুল 47। এখন আসেন আমরা পড়বো প্লেস অফ ফাইলিং অফ রিটার্ন। আপনি কোথায় রিটার্নটা জমা দেবেন? রুল 47 সাব রুল হচ্ছে 3, at any place with the purpose of submitting to commissioner, at any place with the purpose of submitting to the commissioner to VAT online system of NBR through online system তো আছে, আপনি অনলাইনে দিয়ে দিলেন, ইটস ফাইন। এরপরে any convenient customs excise and VAT commissionerate অথবা ডিভিশনাল অফিস। আপনি অনলাইনে জমা দিতে পারলেন না, কোনো কারণে দিতে পারছেন না, আপনি কোথায় দিবেন? ভ্যাট কমিশনারেট অথবা ডিভিশনাল যে অফিসগুলো আছে সেইটার মাধ্যমে সেখানে গিয়ে জমা দিবেন। দ্যাট ইজ হার্ড কপি গুলার কথা বলা হচ্ছে। এরপরে এনি সার্ভিস সেন্টার যেটা ডেজিগনেটেড বাই দা এনবিআর অথবা কমিশনার, বলা হচ্ছে অনলাইনে দিবেন, আপনি দিতে পারছেন না, হার্ড কপি দিবেন, কোথায় দিবেন? ডিভিশনাল অফিসে দিবেন। আপনি ডিভিশনাল অফিসের ছাড়া আরো জায়গা আছে, কোনটা সেরকম যদি এনবিআর ডেজিগনেট করে দেয়, যদি এনবিআর ডেজিগনেটেড কোনো সার্ভিস সেন্টার থাকে সেখানেও জমা দেওয়া সম্ভব, অথবা এনি ফেয়ার কন্ডাক্টেড বাই এনবিআর অথবা কমিশনার, এনি আদার প্লেস ডেজিগনেটেড বাই অর্ডার অফ এনবিআর। আপনারা কি রিসেন্টলি শুনে থাকবেন, অনেক আগে বা আগে আমাদের সময় আমরা যখন স্টুডেন্ট ছিলাম শুনেছিলাম কিনা ঠিক মনে পড়ছে না, আহ কর মেলা হয়, আপনারা শুনেছেন তো? শুনে থাকেন না? কর মেলা হয়, মেলা হয়। জি ম্যাম। হ্যাঁ, ওই বলা হচ্ছে আপনি ডিভিশনাল অফিসে দিতে পারেন। আপনাকে যদি বলা হয় এরকম কোনো কোশ্চেন আপনি অনলাইনে দিতে পারছেন না, অনলাইন ছাড়া কোথায় কোথায় জমা দেওয়া যায় রিটার্ন, আপনি বলবেন ডিভিশনাল অফিসে, আপনি বলবেন সার্ভিস সেন্টার যেটা ডেজিগনেটেড বাই দ্য এনবিআর অথবা কমিশনার, অথবা কোনো ফেয়ার যেটা এনবিআর কন্ডাক্ট করছে বা কমিশনার কন্ডাক্ট করছে। এছাড়াও যদি এনবিআর কোনো অর্ডারের মাধ্যমে কোনো সুনির্দিষ্ট জায়গার কথা বলে দেয় সেখানেও জমা দেওয়া রিটার্ন সম্ভব। বোঝা গেল? তাহলে আমরা প্লেস অফ রিটার্ন পড়লাম, আমরা কি পড়লাম? সাইন এবং ভেরিফাইড অফ দ্য রিটার্ন। তার আগে আমরা নর্মালি 64 এ রিটার্ন কিভাবে রিটার্ন যে জমা হবে কত তারিখের মধ্যে, আমরা যদি এটা আগে পড়েছি, এখানে আমরা মূসক 9.1 পড়েছি, 9.2 দেখলাম, কে কোনটা ইউজ করবে। এখন আসেন 65 লেট ফাইলিং অফ রিটার্ন। আপনি 15th অফ দ্য ফলোইং মান্থে আপনি কি করবেন? রিটার্ন জমা দিবেন, তাই না? এখন ধরুন আমি জমা দিতে পারছি না বা দিতে পারবো না, বোঝা যাচ্ছে যে আমি নেক্সট মান্থে এমন কোনো কাজে থাকবো যিনি ভ্যাট অফিসার কোনো একটা কোম্পানির, তখন তিনি কি করবেন? এই সেকশনটা ফলো করবেন, সেকশন 65
লেট ফাইলিং অফ রিটার্ন। আসেন, মনে রাখবেন এই সেকশনগুলা আমরা আরো দু একটা সেকশন সামনে আছে 65, 66, এই প্রত্যেকটা সেকশনের জন্য আপনাকে কি করতে হবে, কমিশনারের কাছে অ্যাপ্লাই করতে হবে। এটা কমনলি আমি বলে দিলাম। আপনি লেট হচ্ছে, অ্যাপ্লাই করতে হবে। আপনার অ্যামেন্ডমেন্ট লাগবে, অ্যাপ্লাই করতে হবে কার কাছে, কমিশনারের কাছে। এটা কমন, হ্যাঁ, আমি বলে নিলাম। তো এখন আসেন, তো আমরা পড়ে দেখি। The commissioner may on an application, দেখেছেন, made within such time, such terms and in such manner, আমরা এই কথাগুলো কমনলি থাকে যেই সেকশনটার রুল আছে সেখানে, যেখানেই দেখবেন এরকম কথা থাকে such time, such term and such manner, এই কথাটা যখনই মনে লেখা থাকবে কোথাও, তার মানে বুঝতে হবে এইটার একটা রুল আছে। হ্যাঁ, মনে রাখবেন, এটাও একটা জানার বিষয়। তাহলে আমি কমিশনারকে অ্যাপ্লাই করলাম, তাহলে কমিশনার গ্র্যান্ট করবেন, ঠিক আছে, গ্র্যান্ট করে আ পারসন, হ্যাঁ, পারমিশন টু ফাইল রিটার্ন লেট, পারমিশন দিবে। আমি যেহেতু অ্যাপ্লাই করেছি, কমিশনার কি করতে পারে, পারমিশন দিতে পারেন আইন অনুযায়ী, বাট such permission shall not extend, আবার ওখানে লিমিট করে দেওয়া আছে, the actual date for the payment of taxes beyond 1 month, মানে 1 মাসের বেশি সময় কিন্তু উনি দিতে পারবেন না। shall not alter the liability to pay interest, এবং আমাকে কমিশনারকে অথরিটি, আইন অনুযায়ী কমিশনারের যে অথরিটি আছে লেট ফাইলিং এর পারমিশন দিতে পারবে, কিন্তু আপনার এটা কতটুকু দিতে পারবে সেটা এখানে ডিফাইন করা আছে, 1 মান্থ দিতে পারবে, এবং ইন্টারেস্ট কিন্তু মাফ করতে পারবে না। অর্থাৎ আপনার লেট হওয়ার জন্য যে ইন্টারেস্ট আছে 127 এ আন্ডার সেকশন, সেখানে 2% পার মান্থ ইন্টারেস্ট, এইটা কিন্তু উনি মাফ করতে পারবে না। ঠিক আছে, এইটা ওনার অথরিটির বাইরে। আপনি লেট দিবেন, ওকে দেন, আমি পারমিশন দিলাম, বাট আপনি 1 মাসের বেশি সময় দেওয়া যাবে না এবং ইন্টারেস্ট আপনাকে পরিশোধ করতে হবে। দ্যাটস ইট, এই হলো কন্ডিশন। ঠিক আছে, তাহলে আমি পারমিশন পেলাম। আর কি জানার আছে? If want to submit return with delay in tax period, he may apply to the commissioner in MUSOC 9.3। এখন আপনাকে বলেন তো, আবার আমরা বিগিনিং থেকে আসি। 9.1 কি? রিটার্ন জমা দিতে হবে রেজিস্টার্ড রিটার্ন। পারসন, 9.2 কি? এনলিস্টেড পারসন রিটার্ন জমা দিবে। রিটার্ন। 9.3 কি? আবেদন করবে কমিশনারের কাছে এই যে লেট। যেটা এখন আমরা যেটাতে দেখেন, আপনি কি করবেন 9.3 তে হি মে অ্যাপ্লাই টু কমিশনার 9.3 ইউজ করে, তার মানে এই ফর্মটা 9.3 যেটা করা আছে এটার মানেই হচ্ছে কি করবেন, আপনি রিটার্ন জমা দিতে লেট করবেন আর সেই জন্য 9.3 তে অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, ফর্ম উইদিন মিনিমাম জানার বিষয়, কথাটা একটু মনোযোগ দিয়ে শোনেন। উইদিন মিনিমাম 7 days বিফোর দ্য এন্ড অফ দ্য সেড ট্যাক্স পিরিয়ড বাই সাইটিং প্রপার রিজন। এখন আসেন, আপনি যে অ্যাপ্লাই করবেন, কখন এটা অ্যাপ্লাই করতে পারবেন? ধরুন আমি রেজিস্টার্ড পারসন হলে আমার ট্যাক্স পিরিয়ড হচ্ছে এই মাস আমার ট্যাক্স পিরিয়ড কি? আমার ট্যাক্স পিরিয়ড হচ্ছে কারেন্ট মান্থ কি মান্থ? অক্টোবর। অক্টোবরের আমি রেজিস্টার্ড পারসন, অক্টোবরে রিটার্ন জমা দিব নভেম্বরের 15 তারিখের মধ্যে, তাই না? এখন আমি হয়তো এমন হতে পারে, ধরুন বিজনেসের আমাদের কোনো ব্রাঞ্চ অফিস আছে চিটাগাং, আমাকে ওখানে যেতে হবে এবং ওখানে 15 দিন থাকতে হবে। আমি এটা আগে থেকেই, এটা বিজনেস প্ল্যান, অফিসিয়াল প্ল্যান। তো তাহলে আমি রিটার্নটা জমা দিতে পারবো না, তাহলে আমার কি করতে হবে, এই মাসটা শেষ হওয়ার 7 দিন আগে, দেখেন, within minimum 7 days before the end of the said tax period, ট্যাক্স পিরিয়ড, কিন্তু ট্যাক্স পিরিয়ড কথাটা খেয়াল করেন, ট্যাক্স পিরিয়ড শেষ হওয়ার আগে 7 দিনের মধ্যে আপনি কি করবেন, প্রপার রিজন মেনশন করে 9.3 তে আপনি অ্যাপ্লাই করবেন। কাকে? কমিশনারকে। আর উনি তখন গ্র্যান্ট করতে পারবে গ্র্যান্ট, কিন্তু 1 মাসের বেশি করবে না। আচ্ছা, করতে পারবে না, আইনে এটা বলা আছে, এবং ইন্টারেস্ট আপনাকে পেমেন্ট করতেই হবে আন্ডার সেকশন 127। তো আমরা সেখানে গিয়ে এটা পড়বো, অসুবিধা নেই।
এখন আসেন, কমিশনার শ্যাল গ্র্যান্ট উইদিন 7 days অফ রিসিভিং দ্য অ্যাপ্লিকেশন। আপনি যে অ্যাপ্লিকেশন করলেন এইটা আবার 7 দিনের মধ্যে এটা কি করবে, গ্র্যান্ট করবে। যদি কমিশনার ডাজ নট গিভ ডিসিশন, আপনাকে কোনো ডিসিশন দেয় নাই উইদিন টাইম, দেন কনসিডার্ড অ্যাজ অ্যাপ্রুভ। তার মানে সব জায়গায় 7 দিন 7 দিন 7 দিন। আপনি ট্যাক্স পিরিয়ড শেষ হওয়ার 7 দিনের মধ্যে, শেষ হওয়ার 7 দিনের মধ্যে আপনি রিটার্ন 9.3-তে আপনি অ্যাপ্লাই করবেন। কমিশনার আবার 7 দিনের মধ্যে এটার জন্য কি করবে, টাইম নিবে, নিয়ে আপনাকে কি করবে, গ্র্যান্ট করবে, যে এটা মেসেজ দিবে, আচ্ছা জানাবে। এখন ধরুন কমিশনার আপনাকে জানালো না, তাহলে আপনি আপনি কি করবেন, আপনি ধরে নেবেন যে অলরেডি গ্রান্টেড, এইটা আপনি ধরে নেবেন। আইন 65-এ এই কথাটা বলা আছে। তাহলে এটা একটু ঘুরানো পেঁচানো সেকশন, তা আমরা একটু গল্প করে নেই। গল্পটা এরকম, আমি এই মাসে ঢাকার বাইরে যাব, আমি ভ্যাট অফিসার, আমি রিটার্ন জমা দিতে পারবো না। তাহলে শেষ হওয়ার পিরিয়ড শেষ হওয়ার 7 দিন আগে, পিরিয়ড এখন আমি যদি আনলিস্টেড হই তাহলে কোয়ার্টার, আমি যদি রেজিস্টার্ড হই মান্থের মান্থের প্রতি মাসের শেষের, তার মানে আপনার যদি 31 তারিখ হয়, আপনি যদি কারেন্ট মান্থ ধরেন, এই মাসটা যদি ধরেন, তাহলে 7 দিন কত তারিখ থেকে বলেন তো? 24 তারিখের পর থেকে। হ্যাঁ, তো এই যে 7 দিন, এই 7 দিনে আপনি অ্যাপ্লাই করবেন। এরপরে আপনার কমিশনার কি করবে, আর 7 দিন টাইম নেবেন, যে উনি এটা রিসিভ করার পরে উনি গ্র্যান্ট করবেন কিনা জানাবেন আপনাকে 7 দিনের মধ্যে। যদি এমন হয় কমিশনার আপনাকে জানায় নাই, তার মানে হচ্ছে এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। আচ্ছা, অ্যাপ্রুভ করলেই বা কি অ্যাপ্রুভ করতে পারবে, আপনার জন্য আইনে বলা আছে কমিশনার আপনাকে 1 মাস টাইমের বেশি দিতে পারবে না, এবং আপনাকে ওই 1 মাসের মধ্যে, ওই 1 মাসের জন্য আপনাকে ইন্টারেস্ট 2% পরিশোধ করতে হবে। এটাও কিন্তু কমিশনার মাফ করতে পারে না। দ্যাটস ইট। এটা হলো সেকশন 65। গল্প শেষ এখানেই, চলেন আমরা আগাই। আমাদের কিন্তু অনেক সময় চলে গেছে, আমরা একটু ফাস্ট আগাই, আপনাদের কষ্ট হবে বুঝতে? আর একটু ফাস্ট আগালে কি আপনাদের অসুবিধা হবে বুঝতে? ম্যাম হ্যাঁ, ম্যাম সমস্যা হবে না, আগান, সমস্যা নেই। আচ্ছা, সেকশন 66 অ্যামেন্ডমেন্ট টু রিটার্ন। আমি রিটার্ন জমা দিয়েছিলাম 64-এ, আমি 65 পড়েছি, আমি 64-এ জমা দিতে পারবো না, তাই লেট ফাইলিং অফ রিটার্ন। 65 হচ্ছে, 66 হচ্ছে আপনার, আমি 64-এ জমা দিয়েছি, জমা দেওয়ার পরে আমার মনে হলো আরে আমি তো এটাতে ভুল করেছি। আচ্ছা, ভুল করার পরে একইভাবে আমি আপনাকে বলেছিলাম যে অ্যাপ্লাই করতে হবে, এই সেকশনগুলোতে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, অ্যাপ্লাই করব। Commissioner may grant such taxpayer a permission to file an amendment return for the following reason. কি কি কারণে আপনাকে অ্যামেন্ডমেন্ট করার সুযোগ দিতে পারে আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন? কারণগুলো হচ্ছে, যদি কোনো ক্ল্যারিক্যাল এরর আপনার রিটার্নে থাকে, ক্ল্যারিক্যাল এরর, এবং ট্যাক্স পেইড ইজ লেস বিকজ অফ সাম এরর ইন ক্যালকুলেশনে ভুলের কারণে আপনি কি করেছেন, ট্যাক্স কম পরিশোধ করেছেন, আপনি এররের কারণে, ভুল ক্যালকুলেশনের কারণে আপনি ট্যাক্স আবার বেশি দিয়ে দিয়েছেন, আবার সিম্পল এরর করেছেন, অথবা এনি আদার টাইপস অফ এরর ইজ কমিটেড অ্যাকসেপ্টিং ফরজেরি। অর্থাৎ যে কোনো ধরনের এরর গ্রান্ট করবে কমিশনার, যদি ফরজারি বাদে যে কোনো ধরনের এরর আপনার কমিশনার গ্র্যান্ট করবেন। দ্যাটস ইট। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনি অ্যাপ্লাই করবেন। আমরা দেখেছিলাম মূসক 9.3 কিসের জন্য, লেট ফাইলিং অফ রিটার্নের জন্য আমরা অ্যাপ্লাই করব, এটা পড়েছি 65-এ। 64-এ যখন আপনি অ্যামেন্ডমেন্টের জন্য অ্যাপ্লাই করবেন, এখানে আপনাকে ইউজ করতে হবে ফর্ম মূসক 9.4। কত? মূসক 9.4 বোঝা যাচ্ছে কথা? ইয়েস ম্যাম। হ্যাঁ, আমরা কি রিপিট করব না থেমে যাব? আমরা আগায় যাই রিপিট না করে। হ্যালো এভরিওয়ান, আমার কি ইয়েস ম্যাম।
রিপিট করব না আগায় যাব? ম্যাম আগাই আচ্ছা, তো আপনারা একটু মনোযোগী হন যাতে একবার পড়লে আমরা বুঝে নিতে পারি। আর আসেন, এখন হচ্ছে 67 ফাইলিং অফ কমপ্লিট এডিশনাল অথবা অল্টারনেটিভ রিটার্ন। ফাইলিং অফ কমপ্লিট এডিশনাল অথবা অল্টারনেটিভ রিটার্ন, এই কথাটা থেকেই বোঝা যাচ্ছে এই কথা। আচ্ছা, আমরা পড়ে নিই, দেন আমরা সাম আপ করবো। দ্য কমিশনার মে পাস অ্যান অর্ডার আপন সার্ভিং আর নোটিশ সার্ভ করে, আপনাকে নোটিশ সার্ভ করবে, এরপরে আপনাকে বলবে। আচ্ছা, কি বলবে? কমিশনার পাস করতে পারে অর্ডার ডিরেক্টিং এ পারসন টু ফাইল করতে, হ্যাঁ, একটা কমপ্লিট রিটার্ন, একটা এডিশনাল রিটার্ন অথবা অল্টারনেটিভ রিটার্ন ফর এ ট্যাক্স পিরিয়ড। আচ্ছা, এবং সিমিলার অর্ডার মে অলসো বি পাস ফর সাচ রেজিস্টার্ড পারসন ইন relation to non-filing of an original return for any specific tax period. সিম্পল কথা হচ্ছে, এতক্ষণ ধরে আমরা 64, 65, 66 এইটা হচ্ছে আমরা অ্যাপ্লাই করে 64-এ তো না, 64-এ তো আমরা নর্মাল রিটার্ন সাবমিট করব। 65, 66 এই দুইটার ক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করেছিলেন কার কাছে? কমিশনারের কাছে। এখন কমিশনার আপনাকে অর্ডার দিচ্ছে, কমিশনার আপনাকে বলতেছে যে আপনি যে রিটার্নটা সাবমিট করেছেন এটা ইনকমপ্লিট, এটা কমপ্লিট করে পাঠান বা জমা দেন। আপনি যে রিটার্নটা সাবমিট করেছিলেন এইটা যথাযথ নয়, এডিশনাল আরেকটা জমা দেন অথবা অল্টারনেট আরেকটা জমা দেন। তার মানে এতক্ষণ যা পড়েছে এটা হচ্ছে আমরা কমিউনিকেট করেছিলাম এনবিআর এর সাথে। আর এখন যেটা 67, আমি সাম আপ করছি, 67 যেটা এনবিআর আপনার সাথে যোগাযোগ করছে, অর্থাৎ কমিশনার বলতেছে, নোটিশ পাঠিয়েছে আপনার কাছে যে আপনি এডিশনাল রিটার্ন জমা দেন, আপনি ভুল রিটার্ন জমা দিয়েছেন, অল্টারনেট আরেকটা রিটার্ন জমা দেন, আপনি ইনকমপ্লিট রিটার্ন জমা দিয়েছেন, আপনি আরেকটা কমপ্লিট রিটার্ন জমা দেন। অথবা দেখতে পাইলো কমিশনার যে আপনি কোনোভাবে আগের পিরিয়ডগুলোর কোনো একটা পিরিয়ডের আপনি রিটার্নই জমা দেন নাই, তখন সেই পিরিয়ডের জন্য আপনাকে নোটিশ পাঠাবে যে আপনি অমুক পিরিয়ডের রিটার্ন জমা দেন নাই, ওইটা এখন জমা দেন। এখন কি ক্লিয়ার হয়েছে? 67 পার্থক্যটা কি আমরা জি, বুঝতে ম্যাম। পেরেছি? 65, 66 এবং 67 এই তিনটার মধ্যে পার্থক্য আছে। 65, 66 হলো একই নেচার, আমরা কমিউনিকেট করব কমিশনারকে, দ্যাট ইজ আমরা অ্যাপ্লাই করব। আর 67 হচ্ছে উল্টা, কমিশনার আপনার সাথে কমিউনিকেট করছে, আপনাকে নোটিশ পাঠিয়েছে। এইটা হলো পার্থক্য, বুঝতে পেরেছেন সবাই? ইয়েস আমার ম্যাম। কথা বুঝতে পারছেন? আপনারা বুঝতে পারছেন? একটু ফাস্ট আগানোর চেষ্টা করছি আমরা। ইয়েস ম্যাম, বুঝতে পারছি। হ্যাঁ, আসেন তাহলে আগাই। আর এখন আসেন 68, 68 আমরা ক্যারি ফরওয়ার্ড করব। ম্যাম, এটা কি এবং চ্যাপ্টার 10? হ্যাঁ, এটা মেবি চ্যাপ্টার 10। হ্যাঁ, ভালো কথা ধরেছেন। 67 এই হচ্ছে চ্যাপ্টার 10 ক্যারি ফরওয়ার্ড এবং রিফান্ড। আমরা 68 থেকে 72 পর্যন্ত এই হচ্ছে আমাদের ক্যারি ফরওয়ার্ড করব এবং রিফান্ড করব। ঠিক আছে? তো আসেন, এখানে নরমালি মাঝখানে একটা স্লাইড আমি দিয়ে দেই। তো এইখানে একটা স্লাইডে চ্যাপ্টারটা লেখা থাকে, তো সেটা এই স্লাইড গুলোতে নাই। আসেন, রিফান্ডটা আমি কিভাবে ক্যালকুলেশন করি এটা আমরা ইতে দেখতে পাবো। মোট কথা আমরা যে 45 পড়েছিলাম মনে আছে? 45 কি মনে আছে? 45 আমাদের মনে আছে কি? গত ক্লাসেই তো মনে হয় পড়লাম। 45 গত ক্লাসে পড়েছি না? হ্যাঁ, ইয়েস ম্যাম, নেট পেয়েবল ট্যাক্স হ্যাঁ। এটা ছিল তো মেবি। আমরা ওই যে ক্যালকুলেশন করেছিলাম কিভাবে আমরা কিভাবে অ্যাসেস করি, অ্যাসেসমেন্ট অফ নেট পেয়াবল ট্যাক্স, NPT।
সো ওইখানে অ্যাসেসমেন্টে ধরুন আমরা বের করি যে টোটাল আমি নেট কত টাকা এনবিআর কে পরিশোধ করব, তাই না? এটা বের করেছিলাম না? আচ্ছা, এখন আমরা বের করে যদি দেখি এরকম, আমি এনবিআর এ আমি কি করি, রিটার্ন ফাইল করার আগে আমি ওই টাকাটা জমা দেই কোথায়, গভর্নমেন্ট ট্রেজারিতে, তাই না? এটাই তো প্রসিডিওর। ইয়েস ম্যাম। হ্যাঁ, এখন আপনি এইটা হলো 68 ক্যারি ফরওয়ার্ড করবো রিফান্ড অফ নেগেটিভ নেট অ্যামাউন্টের খাস বাংলা হচ্ছে আপনি পরিশোধ করবেন কি, আপনি উল্টা এনবিআর এর কাছে টাকা পাবেন। এই খাস বাংলাটা বুঝতে পারছেন? যারা ভ্যাটের জন্য নতুন তাদের জন্য এই কথাটা বলছি। মানে আমরা তো নর্মালি রিটার্ন ফাইল করার আগে কি করব, ভ্যাটটা ক্যালকুলেশন করব, করে এটা জমা দিয়ে তারপরে আমি রিটার্ন ফাইল করব, এটাই তো, তাই না? ইয়েস ম্যাম। হ্যাঁ, এখন আমি হিসাব করে দেখলাম উল্টা আমি এনবিআর এর কাছে টাকা পাইনি, তাহলে কি হবে? এইটা হলো সেই, মানে এখন যে সেকশন গুলো আমরা পড়বো সেইগুলো। আসেন আমরা এখন এইটার এই লম্বা বিষয়গুলো না পড়ে আমরা সিম্পল ভাবে পড়বো। যখন ইনপুট ট্যাক্স এবং ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, ইনপুট ট্যাক্স কি, ইনপুট কাঁচামাল ক্রয় করেছিলাম তখন যে আমি ট্যাক্স দিয়ে এসেছি, এবং ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট অর্থাৎ আমি আগে কোথাও ট্যাক্স দিয়েছি সেটার জন্য এখন আমি ডিক্রিজ করব, এই অ্যামাউন্টটা যদি বড় হয়ে থাকে আপনার, আউটপুট ট্যাক্স, সাপ্লিমেন্টারি ডিউটি, ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, এইগুলো হচ্ছে আপনার পরিশোধ করা। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আমরা এই আউটপুট ট্যাক্সটা হচ্ছে আমরা এগুলো পরিশোধ করি, আর এইটা হচ্ছে ইনপুট ট্যাক্স যেটা আমি আগে করে এসেছিলাম, কাঁচামাল কেনার সময় ট্যাক্স দিয়ে এসেছি। কথা কি শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ, আচ্ছা, তো দিয়ে এসেছি। এবং ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট আমি উইথ হোল্ডিং এন্টিটিতে সাপ্লাই করেছি, আমি ওইখানে আমি কি করেছি, উইথ হোল্ডিং এন্টিটিতে সাপ্লাই করেছি, তারা আমার কাছ থেকে কি করেছে, ভ্যাট কেটে রেখেছে, কেটে রেখে ভিডিএস করে আমাকে সার্টিফিকেট দিয়েছে। এই যে সার্টিফিকেট, এটা আমি ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিব। সো এই যে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট এবং ইনপুট ট্যাক্স আমি আগে দিয়েছি, এই দুইটা যদি বড় হয়ে যায় এই অ্যামাউন্টের চেয়ে, তাহলে আমার রিফান্ড আসে, তাহলে আমি বরং এনবিআর এর কাছে রিফান্ড পাবো। মানে আমি ভ্যাট আমি কি পরিশোধ করব, আমি আরো এনবিআর এর কাছে পাবো। এখন বুঝতে পেরেছেন, আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা? ইয়েস বুঝতে পারছি। হ্যাঁ, এখন তাহলে আগাই, আমরা বুঝলাম হিসাবটা বুঝলাম, এখন আগাই। Other cases, the excess amount of money shall be carried forward. Shall be carry forward করা হবে এবং may be deducted over the following 6 period. মানে এই যে আমার নেগেটিভ নেট অ্যামাউন্ট ক্রিয়েট হইলো, এইটাকে ক্যারি ফরওয়ার্ড করা যাবে পরবর্তী 6টা পিরিয়ডের জন্য, আফটার হুইচ এনি রিমেইনিং এক্সেস মানি শ্যাল বি রিফান্ড। 6 মাস, আজ 6 মাস ধরে আমি ক্যারি ফরওয়ার্ড করে 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 এর পরেও যদি আরো থাকে, আফটার হুইচ এনি রিমেনিং এক্সেস মানি শ্যাল বি রিফান্ড, মানে এনবিআর আমাকে রিফান্ড করে দিবে, ফেরত দিয়ে দিবে। আচ্ছা, এইটা রিলেটেড আরো কিছু সেকশন আমরা এটা বুঝতে পেরেছি তো, একটু সবাই অ্যাটেনশন দেই। মানে কখন রিফান্ডটা হবে, আপনার নেট নেগেটিভ অ্যামাউন্টটা কখন হয়েছে এইটা প্রথমে বুঝতে হবে। এরপরে জাস্ট হলো আমি ট্যাক্স কি দিব, আমি এনবিআর এর কাছে পাই, তো এইটা হলো আমার জন্য কি ক্যারি ফরওয়ার্ড করব আমি। তাহলে আগামী মাসে আমি ক্যালকুলেট করব, ধরুন আমি রেজিস্টার্ড পারসন, আগামী মাসে আবার দেখলাম আমার এইবারও দেওয়া লাগবে না, তাহলে আমি আগে যে পাইতাম সেখান থেকে মাইনাস করব। এর পরের মাসেও একই, এর পরের মাসেও একই, আমি 6টা পিরিয়ড ধরে যখন আমি ডিডাক্ট করে 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 স্টিল আমার রিমেইনিং থেকে যায়, তখন ওইটা আমাকে রিফান্ড করে দিবে। আসেন, এটার আবার প্রসিডিওর আছে, একটু পরে নিতে হবে রুল 52 থেকে, ঠিক আছে? The registered person may apply to commissioner through মূসক 9.1। এখন আসেন, কেউ কোশ্চেন, এখানে কিন্তু কোশ্চেন চলে আসে। 9.1 কি? রেজিস্টার্ড পারসন রিটার্ন সাবমিট করবে।
হ্যাঁ, রিটার্ন। এখন কথা হচ্ছে তাহলে আবার এখানে কেন কমিশনার কাছে অ্যাপ্লাই করবে, তাই না? ইয়েস ম্যাম। হ্যাঁ, কোশ্চেনের অ্যান্সারটা হলো এখানে এরকম যে এই মূসক 9.1 অনেক লম্বা একটা ফর্ম, মানে আমরা কমপ্লিট করে 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 সর্বশেষ হিসাব করে যখন দেখব একটা সেকশন বাকি আছে যেখানে আপনি কি রিফান্ড টাকাটা আপনি কি ফেরত চাচ্ছেন, এরকম একটা অপশন আছে। আমরা এটা আজকেই পারলে দেখবো। হ্যাঁ, মূসক 9.1 যদি দেখতে পারি তো ভালো, না পারলে নেক্সট ক্লাসে দেখে ফেলবো, কালকেই আপনাদের সাথে আমার ক্লাস আছে। হ্যাঁ, তো রুটিন অনুযায়ী আমরা এটার মধ্যেই একটা সেকশন আছে যেখানে আপনি কি রিফান্ড চান, এরকম একটা অপশন আছে, সেখানে আপনি যদি চান তো দিবেন, আর যদি না চান তো দিবেন না। বিষয়টা এরকম আর কি। 9.1-এই এরকম একটা অপশন দেওয়া আছে শেষের দিকে। এটা আসেন এই জন্য আপনাকে বলা হলো যে রেজিস্টার্ড পারসন অ্যাপ্লাই করবে কমিশনারের কাছে কি দিয়ে, মূসক 9.1 দিয়ে। আচ্ছা, এখন আসেন প্রসিডিওরটা। এটা কিন্তু প্রসিডিওর কোথায়, রুল 52-তে। কিসের ব্যাপারে, ক্যারি ফরওয়ার্ড এবং নেগেটিভ নেট অ্যামাউন্ট প্রসিডিওর। হ্যাঁ, আমরা এতক্ষণ পড়েছিলাম এইখানে লতে কি বলা আছে, এখন এই লটাকে প্রসিডিওর লম্বা আকারে বলা আছে এই জায়গাটায়। কোন জায়গাটায়, 52 রুলে। খুবই ইম্পর্টেন্ট গল্প আকারে আমরা মনে রাখবো। কি মনে রাখবো বলবো, ইফ দ্য অ্যাপ্লিকেশন রিসিপ্ট ইজ ফাউন্ড টু বি প্রপার, তখন কমিশনার বলে যদি আপনি 9.1-এ প্রপার ক্যালকুলেশন প্রপার সবকিছু হয়, তখন কমিশনার শেল কি করবে, ডিপোজিট করবে রিফান্ডেবল অ্যামাউন্ট টু দ্য অ্যাপ্লিক্যান্টস ব্যাংক অ্যাকাউন্ট, অথবা ইস্যু করবে একটা ক্রস চেক ইন ফেভার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট। আচ্ছা, বলতেছে যদি আপনার প্রপার হয়ে থাকে, আপনি যে অ্যাপ্লাই করলেন এটা যদি যথাযথ হয়ে থাকে, হিসাব কিতাব সবকিছু ঠিক থাকে এবং প্রপার থাকে, তখন কমিশনার কি করবে, ডিপোজিট করবে রিফান্ডেবল যে অ্যামাউন্টটা আছে সেটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা দিয়ে দিবে, অথবা একটা ক্রস চেক দিবে ইন ফেভার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট। গেল, এইটা একটা প্রসিডিউর। এরপরে আরেকটা, রেজিস্টার্ড পারসন শ্যাল হ্যাভ টু পারফর্ম দ্য decreasing adjustment within the 6 tax period of the approval for taking decreasing adjustment। মানে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নিতে হবে, যেই কথাটা আমার এইখানে বলা আছে, এই যে এইখানে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, ডিডাক্ট করবেন, বিয়োগ করে 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 6 মাস পর্যন্ত, এই কথাটাই এখানে বলা আছে। এরপরে যদি রেজিস্টার্ড পারসন ফেল টু রিসিভ নেগেটিভ adjustment within the tax period, then he will apply to commissioner in মূসক 9.1 for taking refund। অর্থাৎ ওই যে এই কথাটা এইখানে আবার সংক্ষেপে বলা আছে, আফটার হুইচ এনি রিমেইনিং এক্সেস মানি শ্যাল বি রিফান্ড। এইটা এখানে প্রসিডিউরে লম্বা করে বলা আছে, কথা কিন্তু একই। আচ্ছা, এই কথাটা যে কি করবে, মূসক 9.1 ফর্ম ফর টেকিং রিফান্ড অফ মানি, বুঝতে পারছেন আপনারা? এরপরে দেখেন, কমিশনার শ্যাল ডিপোজিট দ্য রিফান্ডেবল অ্যামাউন্ট ইন দ্য অ্যাপ্লিক্যান্টস ব্যাংক অ্যাকাউন্ট। ব্যাংক অ্যাকাউন্টে জমা দিবে কতদিনের মধ্যে, 3 months from the receiving the application। ওখানে হচ্ছে শুধু বলা আছে যে ব্যাংক অ্যাকাউন্টে জমা দিবে বা রিফান্ড করবে, বাট এই যে রিফান্ড করবে এটা প্রসিডিউরটা লম্বা সময়ের ব্যাপার। এটা আপনাকে দিবে যে এইটা 3 মাসের মধ্যে ফ্রম রিসিভিং দ্য অ্যাপ্লিকেশন রিসিভ করার পরে পরবর্তী 3 মাসের মধ্যে, অথবা shall give হবে, এখানে একটু মিস্টেক আছে, shall give a cross check in favor of the applicant। তার মানে হচ্ছে 3 মাসের মধ্যে যখন আপনি অ্যাপ্লিকেশনটা করবেন তার পরবর্তী 3 মাসের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা দিবে, অথবা আপনার ফেভারে একটা ক্রস চেক ইস্যু করে দিবে। shall ইস্যু হবে, এখানে ওয়ার্ডটা মিসিং হয়ে গেছে, ISSUE ইস্যু, তাই না? আচ্ছা, any registered person may make decreasing adjustment in the return for the tax he has paid in excess within the 6 tax period of making the payment। এগুলা কমন কথাই, শুধু ইনিয়ে বিনিয়ে, যাতে কোথাও কোনো গ্যাপ না থাকে, এই ডিটেল বলা হচ্ছে রুলসে। আপনারা খেয়াল করেছেন? আমরা কিন্তু রুলস গুলা কেন আমরা প্রথম ক্লাসে বলেছিলাম। দেখেন এখানে আইনে যে কথাটা বলা আছে এক লাইনে বলা। এখন এক লাইনের কথা কি আমরা যে আম জনতা আছি, আমরা কি পুরো এক লাইনের বিষয়টা বুঝতে পারবো?
আচ্ছা তারা বলছে রিমেইনিং অ্যামাউন্ট রিফান্ড করবে। আচ্ছা কেমনে রিফান্ড করবে? এটা কি ব্যাংক অ্যাকাউন্টে দিবে, এটা কি পরের দিনে দিবে, নাকি 3 মাসের মধ্যে দিবে? আচ্ছা এটা ধরলাম ব্যাংক অ্যাকাউন্টে দিল না, তাহলে কি প্রসিজিওর আছে? তাহলে একটা ক্রস চেক দিবে, সেটাই বা কবে দিবে? এই যে বিষয়গুলা, এইগুলার কারণেই রুল দরকার হয়। ঠিক আছে, আমরা বুঝতে পারলাম। সো ক্যারি ফরওয়ার্ড এবং রিফান্ড অফ নেগেটিভ নেট অ্যামাউন্ট, এইটার প্রসিজিওর রুল 52 আমরা পড়লাম। আসেন এখন দেখি আরেকটু, রিফান্ড উইদাউট ক্যারি ফরওয়ার্ড ফর নেট নেগেটিভ অ্যামাউন্ট, তার মানে হচ্ছে সেকশন, এই সেকশনটা কি? সেকশনে বলা হচ্ছে আপনার, এই সেকশনে বলা হচ্ছে যে রিফান্ড করবে উইদাউট ক্যারি ফরওয়ার্ড। আপনি ক্যারি ফরওয়ার্ড এতক্ষণ ধরে পড়ছিলাম, এই সেকশনে ক্যারি ফরওয়ার্ড করবে, আর এখন বলছে 69 রিফান্ড করে দিবে উইদাউট ক্যারি ফরওয়ার্ড। তাহলে এইটার ক্ষেত্রে কি প্রসিজিওর আছে? এগুলা একটু মানে দুইটা কিন্তু অনেক সময় কনফিউজ হয়ে যায়, হ্যাঁ, কনফিউজড করে দিবে আপনাকে। সো এই দুইটা সেকশন পড়ার সময় কেয়ারফুলি পড়বেন, একটু বেশি পড়তে হবে। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? ইয়েস ম্যাম। আচ্ছা, 69 রিফান্ড করবে উইদাউট ক্যারি ফরওয়ার্ড, ক্যারি ফরওয়ার্ড না করে রিফান্ড করবে। দেখি কি বলে। সেকশন 69 পড়ছি আমরা, বলছে ইফ দ্য অ্যামাউন্ট অফ মানি পেয়াবল বাই এ রেজিস্টার্ড পারসন ইজ ইন নেগেটিভ, যদি নেগেটিভ হয়ে যায় তাহলে সাচ পারসন শ্যাল বি এন্টাইটেল টু এ রিফান্ড অফ সাচ অ্যামাউন্ট ইফ কমিশনার ইজ স্যাটিসফাইড। তার মানে আপনারা 68-এ যেটা পড়লেন, 68-এ যেটা পড়লাম, 6 মাস ধরে ক্যারি ফরওয়ার্ড করব, এরপরে রিমেনিং অ্যামাউন্ট আমাকে ব্যাক করবে, প্রসিডিওর গুলাও পড়লাম, তাই না? এখন আপনি বলছেন যে আমি এই টাকাটা ফেরত চাই, এক্স্যাক্টলি। এখন এইটা আবার ফেরত যে চাবেন, সরকারি অফিস থেকে টাকা ফেরত পাওয়া এত সহজ ব্যাপার নয়। আচ্ছা সহজ ব্যাপার নয়, আপনার কমিশনারকে হ্যাপি করতে হবে। কমিশনার যদি স্যাটিসফাইড হয়, বলছে if the amount of money payable by registered person is negative এবং ওই পার্সন যদি shall be entitled to a refund of such amount if commissioner is satisfied। আচ্ছা তাহলে কি হবে? যদি কমিশনার স্যাটিসফাইড হয়, তারপরেও তারপরে কি কি কন্ডিশন, আর কি কি কন্ডিশন থাকতে হবে? মানে এমনি এমনি তো এতক্ষণ তো পড়লামই কন্ডিশন, যে এটা 6 মাস ধরে ক্যারি ফরওয়ার্ড করব, তারপরে রিফান্ড করব, তারপরে রিফান্ড করার ক্ষেত্রে কি প্রসিডিওর আছে সেগুলোও দেখলাম। এখন আপনি রিফান্ড চাচ্ছেন, ক্যারি ফরওয়ার্ড চাচ্ছেন না, তাহলে কি কি কন্ডিশন? কন্ডিশন গুলো হচ্ছে 50% অর মোর অফ সাচ পারসন টার্ন ওভার আছে যেটা আপনার, তার 50% অথবা তার চেয়ে বেশি উইল বি ডিরাইভড ফ্রম জিরো রেটেড সাপ্লাইজ। কথা বুঝতে পারছেন? জিরো রেটেড সাপ্লাইজ থেকে, জিরো রেট কোথায় পড়েছি, সরি, জিরো রেট কোথায় পড়েছি? একটু রিকল ম্যাম করতে চাইবেন? সেকশন আমাকে 1 মিনিট সময় দেন, জিরো রেট রিকল করেন আপনারা। সেকশন 21 থেকে 24 পর্যন্ত।
হ্যালো এভরিওয়ান, সরি ফর দ্য ইন্টারাপশন। শোনা যাচ্ছে আমার কথা? ইয়েস ম্যাম। হ্যাঁ, Yes, আমরা ma'am. কি রিকল করতে পেরেছি? জিরো রেটেড কোনগুলো ছিল সেকশনগুলো? জিরো রেটেড সেকশন মনে আছে নাকি? ম্যাম 21 থেকে 24 হ্যাঁ, জিরো রেটেড। আচ্ছা, বিমানের কাহিনী মনে আছে? এরোপ্লেন, আমিরাত মনে আছে নাকি? গল্পগুলো মনে রাখলেই কিন্তু অনেক কিছু হয়ে যাবে জানেন। আপনি জাস্ট গল্প মনে রাখবেন। আমি চেষ্টা করি যে কোনো গল্প, কোনো এক্সাম্পল এমন ভাবে দিতে, ধরুন আমরা যেহেতু রিকল হয়েছে একটু যদি বলি, আমিরাতের একটা বিমান বাংলাদেশে অবতরণ করলো, বাংলাদেশের এয়ারপোর্টে। হ্যাঁ, তো অবতরণ করে সে কি করলো, সে কিছু পার্টস কিনলো, তার বিমানে একটু সার্ভিসিং দরকার, তো ইঞ্জিনিয়ার আছে, পার্টস কিনলো। আচ্ছা, পার্টস যে কিনলো এইটা কি? পার্টসটা হলো গুডস। এখন পার্টসটা যে ইঞ্জিনিয়ার লাগালো সেটা কি? সার্ভিস। তো মনে আছে 23 আর 24 জিরো রেটেড? হ্যাঁ, জিরো রেটেড কি? ম্যাম মনে 23 তো নাই? জিরো রেট হবে না মেবি। হ্যাঁ, 23 তো মেবি বলছেন যে রি ইম্পোর্টের না, জন্য যে একটু পণ্যগুলো পড়তে ওগুলো হবে। জিরো রেট হবে না। এই দুইটা এই শেষের দিকে ছিল এই সেকশনগুলো। সেকশনের মধ্যে সাবসেকশন ছিল যে আমিরাতের বিমান বলেন অথবা ওশান গোয়িং কোন শিপ, সে ফুয়েল নিল, সে কোনো পার্টস কিনলো, ইত্যাদি ইত্যাদি, এগুলো জিরো রেটেড। এরপরে সার্ভিসের ক্ষেত্রে আসেন, সে ফুয়েল নিল, সেটা আবার ক্লিন করে বা কোনো সার্ভিসিং করে ওটা নিল, ইঞ্জিনিয়ার দরকার হলো। আবার আমিরাতের বিমান পার্টস কিনলো, সেটা আবার ইঞ্জিনিয়ার লাগিয়ে দিল। তো এই যে লাগানোর যে কাজটা, এটা তো সার্ভিস, তাই না? আর কেনার যে পার্টস, যে কেনার কাজটা, এটা তো একটা জি গুডস। তো এই দুটোই কি হবে? জিরো রেটেড হবে। এখন ধরেন আমরা জিরো এখন রেটেড। মনে নাই, এগুলো মনে নাই, মনে হয়েছে? মনে হয়েছে কিনা? ইয়েস ম্যাম। মনে পড়েছে কিনা? কতজন আছি আমরা? 84, একটু বেড়েছে। সো এই যে বিষয়গুলো এখন আমরা ঠিক আছে একটু রিকল করে আসলাম। 50% অথবা মোর অফ সাচ পারসন টার্ন ওভার। আপনি একজন ধরুন রেজিস্টার্ড পারসন, আপনার যে টার্ন ওভার আছে এই টার্ন ওভারের 50% অথবা মোর, 50% অথবা তার চেয়ে বেশি, হ্যাঁ, উইল বি ডিরাইভড ফ্রম জিরো রেটেড সাপ্লাইস। আমরা কি পড়ছি? ক্যারি ফরওয়ার্ড করার কথা, ক্যারি ফরওয়ার্ড না করে আমরা রিফান্ড নিব। তাহলে এর কিছু নিশ্চয়ই কারণ থাকবে, তাই না? আচ্ছা, কারণটা কি, রিজনটা কি? বলতেছে আপনার যদি টার্নওভারের 50% অথবা তার চেয়ে বেশি জিরো রেটের সাপ্লাই থেকে যদি আপনি এটা পেয়ে থাকেন বা করে থাকেন, তাহলেই আপনাকে, আচ্ছা আরেকটা কন্ডিশন পড়ে নিই তারপরে বলি। 50% অথবা মোর সাচ পারসন এক্সপেন্ডিচার অন ইনপুট, on input is on import. Try to understand. কাঁচামাল, imports is on import অথবা acquisition used in the manufacture of zero rated supplies। ঠিক আছে, বলা হচ্ছে expenditure on import ইজ অন ইম্পোর্ট, অর্থাৎ আপনি এনেছেন যেটা জিরো রেটেড, ঠিক আছে, অথবা অ্যাকুইজিশন করেছেন ইউজড ইন দ্য ম্যানুফ্যাকচার অফ জিরো রেটেড সাপ্লাইস। এই দুইটা কন্ডিশন যদি আপনি মিট আপ করেন, দেন আপনাকে ক্যারি ফরওয়ার্ড না করে আপনাকে রিফান্ড করবে। এখন আসেন, তাহলে হোয়েন দা, অর্থাৎ এই দুইটা বিষয়ে কে স্যাটিসফাইড হবে? কমিশনার। কমিশনার বলবে যে হ্যাঁ ঠিক আছে, আমি স্যাটিসফাইড আছি। কিসের জন্য? আপনার এইটা, মনে করেন আপনি এইটা ফিল আপ করছেন, এই কন্ডিশনটা আপনার আছে এবং আপনি এটা করছেন বা আপনি এর মধ্যে পড়ে গেছেন, তাহলে আপনি ক্যারি ফরওয়ার্ড করবেন না, আপনি রিফান্ড পাওয়ার যোগ্য। তাহলে আপনি হোয়েন দা অ্যাপ্লিকেশন ইজ মেড ফর এ রিফান্ড অফ মানি, যখন রিফান্ড করার জন্য অ্যাপ্লিকেশন
করেন, if the amount does not exceed টাকা 50,000 only, যদি আপনি যে নেগেটিভ অ্যামাউন্টটা আছে এটা 50,000 এক্সিড করে না, such amount shall be carried forward। তার মানে হচ্ছে দেখেন কত কিছু কাহিনী বলতেছে, 50% এক্সিড করে না তখন আপনার ওই অ্যামাউন্টটা ক্যারি ফরওয়ার্ড করবে as decreasing adjustment in the next tax period। তার মানে সোজা কথা হচ্ছে, এত কথা না বলে 50% নিচে হলে আপনি ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিয়ে দিতে 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 আপনি এটা যেতে থাকবেন। এরপরে কমিশনার, দ্য কমিশনার শেল রিফান্ড দ্য মানি উইদিন 3 months ফ্রম দ্য ডেট অফ অ্যাপ্লিকেশন। তার মানে হচ্ছে 50% নিচে হলে আপনাকে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিতে হবে। এখানে আমি আপনাদের প্রতি রিকোয়েস্ট, সাচ অ্যামাউন্ট শ্যাল বি ক্যারিড ফরওয়ার্ড এজ এ ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট ইন দ্য নেক্সট ট্যাক্স পিরিয়ড নাকি পিরিয়ডস হবে, এটা একটু দেখে নিন তো আপনারা। এখানে কি একটা পিরিয়ডের কথা, যদি এস থাকে তাহলে আপনার একাধিক হতে পারে, এটা একটু আপনারা দেখে নিন তো বইতে প্লিজ। ম্যাম অথবা আমাকে একটু সময় দিলে না, আমি ক্লাসের সময়টা নষ্ট না করি, আপনারা একটু দেখে নিন। এই যে ইন দ্য নেক্সট ট্যাক্স পিরিয়ডস যদি হয় তার মানে একাধিক হবে, আর যদি নেক্সট ট্যাক্স পিরিয়ড হয় তার মানে একটা পিরিয়ডে হবে, ঠিক আছে? আচ্ছা গেল। এরপরে কমিশনার ইন আদার কেস রিফান্ড করবে মানি উইদিন 3 months ফ্রম দ্য ডেট অফ দ্য অ্যাপ্লিকেশন। দেখেছেন কত কাহিনী, আপনাকে এগুলো মিট আপ করতে হবে, যে কোনো একটা মিট করলেও হবে। আপনি মিট করার পরে যদি 50-এর বেশি হয়, না 50 ডাজ নট এক্সিড করে, যদি 50-এর কম হয় তাহলে আপনাকে টাকা ফেরত দিবে না, বলবে আপনি ক্যারি ফরওয়ার্ড করে ফেলেন, দ্যাট ইজ ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিতে থাকেন। আর এরপরে বা দিয়ে দেন, হ্যাঁ, যদি একটা পিরিয়ড হয় তাহলে বলে দিবে আপনি নেক্সট পিরিয়ডে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিয়ে দেন। আর যদি আপনার এটা যদি 50,000-এর উপরের হয়, দ্যাট ইজ আদার কেসের ক্ষেত্রে কমিশনার রিফান্ড করবে। তারপর আবার কতদিনের মধ্যে? 3 months from the date of the application। অনেক বেশ লম্বা কাহিনী, এগুলো আসলেই খুব মানে জটিল। হ্যাঁ, জটিল বলতে এত কাহিনী যে কাহিনীর পর কাহিনী। আপনার স্যাটিসফাইড হবে দুইটা কারণ থেকে স্যাটিসফাইড যদি হয়ে থাকে, দুইটার যে কোনো একটাতে হলেও হবে। যদি আপনি স্যাটিসফাইড হন, তারপরে হওয়ার পরে এইবার বলবেন না, তারপরেও যদি আপনার অ্যামাউন্টটা যদি 50-এর নিচে হয় তাহলে বলবে যে না, আপনাকে রিফান্ড করা সম্ভব নয়, আপনি ক্যারি ফরওয়ার্ড করেন, দ্যাট ইজ ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিতে থাকেন। আর যদি 50-এর উপরে হয় তখন ওনারা কি করবেন, 3 মাসের মধ্যে সেটা কি করবে, রিফান্ড করবে। এই হলো 69, ঠিক আছে? হ্যাঁ, বুঝছি না মা, কে থাকবে বাসায়, কোন বাসায় দেখতে হবে? এই ওরকম কথা হচ্ছে, এমনি কি দিয়া? হ্যাঁ, ও তাহলে থাক, নানুরে বাদ তুমি দিতে পারবে না, তো একটু পর বাদ তুমি যাবে, তাহলে তুমি এসে দিলো। ওকে, এই হলো কথাবার্তা। আমরা 69 পড়লাম, আসেন দেখি 70, অ্যাপ্লিকেশন অফ দ্য রিফান্ডেড মানি। এইবার আসেন, এই যে রিফান্ডেড মানি, এতক্ষণ আমরা কি পড়লাম, রিফান্ড করবে কোন শর্তে, এরপরে কতটুকু হলে রিফান্ড করবে, কতটুকু হলে করবে না, এরপরে অ্যাপ্লিকেশন অফ রিফান্ডেড মানি। ওই রিফান্ডেড মানিটা যে আপনাকে পরিশোধ করার সময় আবার কিছু প্রসিডিউর, যে কি প্রসিডিউর, যে এর এতটুকু আপনাকে এই করতে হবে, ততটুকু আপনাকে এই করতে হবে, আপনার যদি অন্য কোনো পাওনা থাকে ওটা কেটে রেখে তারপরে দিবে, অনেক কাহিনী। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ দ্য রিফান্ডেড মানি। নো রিফান্ড অফ মানি শ্যাল বি মেড টু এ পারসন, no refund of money shall be made to a person under section 68, 69। আচ্ছা, unless until the applicant files all VAT return up to the current tax period। আরো কন্ডিশন, একটা মিনিট, হ্যাঁ। আচ্ছা ম্যাম, যে চ্যাপ্টার 10 বলতেছে, আসলে আমি তো টেক্সট বই এটা কানেক্ট করতে পারতেছি না, নতুন বই নিয়েছি তো তো বুঝতে পারতেছি না চ্যাপ্টার 10টা আসলে কোত্থেকে আসছে।
এই ম্যাম সেকশনটা আপনি কি একটু শুনতে পড়তে পাচ্ছেন? থাকেন, আপনারা একটু পড়ে দেখেন। ওকে, সরি। অ্যাপ্লিকেশন অফ দ্য রিফান্ডেড মানি আনটিল অ্যাপ্লিকেশন, মানে যখন আপনার আনলেস এবং আনটিল দ্য অ্যাপ্লিক্যান্ট ফাইলস অল দ্য ভ্যাট রিটার্ন, মানে আপনার কোনো ভ্যাট রিটার্ন বাকি থাকতে পারবে না, সকল ভ্যাট রিটার্ন কারেন্ট ট্যাক্স পিরিয়ড পর্যন্ত আপনার সাবমিশন থাকতে হবে, এটা হলো একটা। এরপরে ইফ এ রিফান্ড becomes payable to a person, commissioner shall apply the refund first in reduction of outstanding liability. আপনার যদি আদার কোনো আউটস্ট্যান্ডিং লাইবিলিটি থাকে অফ দ্য পারসন ফর ট্যাক্সেস, ইনক্লুডিং এটা ইন্টারেস্ট হতে পারে, এটা মনিটারি পেনাল্টিস হতে পারে, এটা ফাইন হতে পারে। অর্থাৎ সিম্পল কথা হচ্ছে, আপনাকে জমা টাকা দেওয়ার আগে তারা দেখে নিবে যে আপনার কাছে কোনো পাওনা দানা আছে কিনা, যে আপনার কাছে কোনো ইন্টারেস্ট ডিউ আছে কিনা, আপনার কাছে কোনো পেনাল্টিস আছে কিনা, আপনার কাছে কোনো ফাইনস আছে কিনা, ইত্যাদি বিষয়গুলা তারা কি করবে, দেখে নিবে। যদি থেকে থাকে ওগুলা কেটে রাখবে, তারপরে আপনাকে দিবে। এটা হলো দ্বিতীয় কথা, মানে সাবসেকশন 2 তে এই কথা বলছে। এরপরে আসে সাবসেকশন 3, আফটার দ্য অ্যাপ্লিকেশন অফ 2, অর্থাৎ এই 2টা অ্যাপ্লাই করার পরে if there is a reminder of money, যদি মানিটা বাকি থাকে, অবশিষ্ট থাকে এবং such amount does not exceed 50,000 only, এবং যদি such amount 50,000 exceed না করে, তাহলে কমিশনার may choose not to refund the money এবং may permit করতে পারে person to treat the amount as decreasing adjustment in tax period as determined by the board. Very simple কথা, এইটুকু কিন্তু আগেরটার অ্যাপ্লিকেশন। আগেরটার অ্যাপ্লিকেশন রিমাইন্ডার মানি সাচ অ্যামাউন্ট ডাজ নট অ্যাক্সিড, তখন কমিশনার রিফান্ড করতে নাও চাইতে পারে, অথবা যদি অ্যাক্সেস হয়ে থাকে তখন কি করবে, আপনাকে treat the amount as decreasing adjustment in the tax period as determined by the board. সিম্পল কথা, আগের যে ইয়েটা ওইটারই মোটামুটি কন্টিনিউশন বলা যেতে পারে এই সেকশনটা। ঠিক আছে, আপনাকে আমি কি রিপিট করব এটা আবার? আমি কি রিপিট করব? ম্যাম আপনি কি শুনতেছেন? বুঝে গেছে হ্যাঁ, ম্যাম, কোনো একজন ইয়েস লেখছে, একটু রিপিট করেন। আমি বুঝতে পারছি না, আগায় যাই। হ্যাঁ ম্যাম আপনি কি শুনতেছেন? হ্যাঁ, ম্যাম হচ্ছে আপনি এই যে চ্যাপ্টার 10 পড়াচ্ছেন, রাইট? সো এটা হচ্ছে ট্যাক্সেশন বই, আসলে চ্যাপ্টার 10 এ আমি আসলে ওইভাবে পাচ্ছি না, আমি মানে বুঝতে পারছি না, আপনি পয়েন্টটা বলেন কোনটা, 1 2 3 কোনটা? একটু ম্যামের কথা শুনে 3 একটু বলবো, বুঝা দেন। 3? ম্যাম ভাইয়া, উনি বলতে চ্যাপ্টার চাচ্ছে 10 যে বলতে এখানে বইয়ের কোনো চ্যাপ্টার 10 না, এটা হচ্ছে আপনার আইনের চ্যাপ্টার 10। আপনি যদি আপনি লটা লেখেন, কোনো কথা জায়গা থেকে শোনা যাচ্ছে না, সাজেশন করতে পারেন, চ্যাট দেখবেন বক্সে আইনের লিখেন মধ্যে দেখি। চ্যাপ্টার 10 আছে, আইনটা চ্যাপ্টার অনুযায়ী ভাগ করা। চ্যাট বক্সে লিখেন।
আর রিফান্ড অফ চ্যাট বক্সে লিখেন, আমার প্রয়োজনে লিখেন, আমরা প্রয়োজনে আবার ব্যাক করে আসবো। হ্যাঁ, আচ্ছা 71 হচ্ছে রিফান্ড অফ ট্যাক্সেস পেইড বাই ডিপ্লোম্যাটিক এবং আদার ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এবং ডিপ্লোম্যাটিক, ডিপ্লোম্যাটিক কারা আমরা তো জানি, আদার ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। আচ্ছা এখানে বলছে দ্য কমিশনার অথবা ডিরেক্টর জেনারেল মে গ্রান্ট করতে পারে রিফান্ড অফ দ্য ট্যাক্সেস পেইড অন দ্য ফলোইং সাপ্লাইজ। আচ্ছা within such time, such terms and in such manner as laid down in this act and in any other rule made thereunder. এই কথাগুলো না বলে আমরা সোজা বলে দিলাম কমিশনার গ্রান্ট করতে পারে রিফান্ড। ডিপ্লোম্যাটিক যারা আছে, ডিপ্লোম্যাটিক যারা আমাদের দেশে থাকে অথবা অথবা আরো ইন্টারন্যাশনাল কিছু অর্গানাইজেশন আছে, তারা কি করতে পারে, রিফান্ড করতে পারে, ট্যাক্সেস পেইড রিফান্ড পেতে পারে অন দ্য ফলোইং সাপ্লাই। সিম্পল কথা হচ্ছে আমরা প্রথমে যে কথাটা বুঝে নেব, ডিপ্লোম্যাটিকেরা তারা কিন্তু সরাসরি তাদেরকে ট্যাক্সটা করে না, ওয়েভ করে না, সরাসরি ওয়েভ না করে করে কি প্রথমে ট্যাক্সটা নিয়ে থাকে। হ্যাঁ, ট্যাক্সটা নিয়ে পরে এটাকে কি করে আবার রিফান্ড করে দেয়। এটা হলো সিম্পল কথা। এরপরে এটাকে সাপ্লাই এটাকে রিফান্ড করে দিবে, প্রথমে নিবে বাট আবার রিফান্ড করে দিবে। তো এটা কিরকম হতে পারে, যেমন ধরনের সাপ্লাই exempted from the VAT under any convention for the time being in force in Bangladesh or any similar international agreement, যেমন জেনেভা কনভেনশন on the immunities of diplomats। আপনারা শুনে থাকবেন জেনেভা কনভেনশন, এটার এক্সাম্পলটা আমরা একটু মনে রাখবো। জেনেভা কনভেনশন অন দ্য ইমিউনিটিস অফ ডিপ্লোম্যাটস, এই ধরনের যারা আছে তাদেরকে এক্সামশন দেয় না, মনে রাখবেন এক্সামশনটা সরাসরি দেয় না, এক্সামশনটা সরাসরি দেয় না, প্রথমে তাদের কাছ থেকে ট্যাক্সটা কালেকশন করে তারপরে আবার এটা ফেরত দেয়, এইভাবে দেয়। ঠিক আছে, সরাসরি এক্সামশন দেয় না। এরপরে সাপ্লাই মেড টু এনি ডিপ্লোমেট অথবা কনসুলার মিশন অফ এ ফরেন কান্ট্রি এস্টাবলিশড ইন বাংলাদেশ ফর দ্য অফিসিয়াল পারপাস অফ সাচ মিশন, যেমন বিভিন্ন এম্বাসি যারা আছে আমাদের দেশে, এম্বাসিতে যারা আছে, এম্বাসিতে এক্সামশন ফ্রম ভ্যাট শ্যাল বি ডিলড উইথ বাই রিফান্ড। এইটুক হলো আসল কথা যেটা বলা হচ্ছে। আমি প্রথমে আপনাদেরকে যেটা বলেছি, মানে এক্সামশনটা সরাসরি না দিয়ে তারা কি করে এটা রিফান্ডের মাধ্যমে দেয়, এবং not by exempting or zero rating such supply made to the person referred to in a referred to in section subsection 1। মোট কথা তাদেরকে যেটা হয় এক্সামশনটা সরাসরি না দিয়ে আপনারা শুধু এখানে মনে রাখবেন, আপনাকে যদি বলা হয়ে থাকে নিম্নলিখিত কোন প্রতিষ্ঠান বা কোন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আপনার রিফান্ড পায় ট্যাক্সের, ধরুন আপনি এই এক্সাম্পলটা মনে রাখবেন, যে কোনো ধরনের ডিপ্লোমেটস এর কথা, এম্বাসির কথা আপনাকে একটা মেনশন করে দিল কানাডিয়ান এম্বাসি, তারা কি রিফান্ড পায় বা এক্সামশনটা তারা কিভাবে পায়, আপনি বলবেন ডিলড উইথ বাই রিফান্ড, এই কথাটা বলবেন। দি এক্সামশন ফ্রম ভ্যাট শ্যাল বি ডিলড উইথ বাই রিফান্ড, মানে আপনি আগে জমা দিবেন, মানে ডিপ্লোমেট যারা আছে তারা আগে ভ্যাটটা জমা দিবে, তারপরে আবার ওইটা উঠায় নিবে, দ্যাট ইজ পেয়ে যাবে। ঠিক আছে, এইটা হলো কথা। তো এখন আপনাকে যদি বলা হয় কি কি গ্রাউন্ড আছে, মানে গ্রাউন্ড বলতে এখানে তেমন কিছু নাই, স্টিল আপনাকে তারা পরিশোধ করতে হবে, এটাই হলো মেন কথা। প্রথমে পরিশোধ করবে, পরে ফেরত নিয়ে নিবে। এর মধ্যে কারা কারা আছে, জেনেভা কনভেনশন অন দ্য ইমিউনিটিস অফ ডিপ্লোমেটস, এখানে এম্বাসি এখন যে কোনো কান্ট্রি, সব কান্ট্রিতে এম্বাসি থাকে, তাই না? আমাদের দেশে কত দেশের এম্বাসি আছে, তো দেখবেন বিশেষ করে ওই জায়গাগুলোই তো আলাদা, ওই যে গুলশানের ওইদিকে যে, হ্যাঁ, সো ডিপ্লোম্যাটিক এরিয়াও তো বলা হয় ওইটাকে। সো একটা কান্ট্রির নাম মেনশন করে আপনাকে বলে দিল অমুক কান্ট্রির এম্বাসি, তো সে কি পাবে, সে কি ভ্যাটের এক্সামশন পাবে, বা কিভাবে সে এইটা এক্সামশনটা সে কিভাবে পায়, পেয়ে থাকে আপনার বাই রিফান্ড। এইটা হলো কথা, এখানে তেমন কিছু নাই, কিন্তু এক্সাম্পল কিছু মনে রাখতে হবে এবং এখানে কিভাবে পায় সেটা মনে রাখতে হবে। এটা হলো 71। ঠিক আছে, 71। সো আমরা তাহলে 71 পর্যন্ত আজকে থাকি। আমাদের নেক্সট ক্লাস আগামীকালকে ইনশাল্লাহ এখান থেকে আমরা রান করব 72 থেকে
সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমি কি স্লাইডটা দিয়েছি, আপনারা পেয়ে গেছেন নিশ্চয়ই। সো আমার যে রিকোয়েস্ট থাকবে, অবশ্যই আপনারা আজকে এই স্লাইডগুলো একবার হলেও দেখবেন প্লিজ। একবার হলেও দেখবেন আপনাদের সব মনে থাকবে। গল্পগুলা মনে করার চেষ্টা করবেন। দেখবেন আপনার ব্রেনে এটা সেট হয়ে যাবে। ঠিক আছে? সো ইনশাআল্লাহ দেখা হবে কালকে। ইনশাআল্লাহ কালকে সন্ধ্যায় আমাদের অ্যাজ পার স্কেডিউল আমাদের ক্লাস আছে। সো আজকেরটা ছিল একটা মানে আমাকে রিকোয়েস্ট করেছে। কেউ হয়তোবা ক্লাস নিতে পারছিল না সে কারণে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ।